কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। স্যার কভার করার পর যখন আনকভার করব, ওই আনকভার করার সময় স্যার যেটা কভার করা ছিল সেটারও কি ডেভিয়েশন আবার কেমন হচ্ছে, বা কি ফিক্সেশন থেকে সরে যাচ্ছে কিনা, এটাও কি একসাথে অবজার্ভ করা লাগে? একই সাথে দুইটা জিনিসই দেখা লাগবে। প্রথমত আনকভার্ড আই, জাস্ট আনকভার্ড আই এর বিহেভিয়ারটাই তুমি দেখবা। এট এ টাইম তুমি যেটা ওপেন ছিল সেটা কি করলো, সেটা কি আবার সে আগের জায়গায় ফিরে গেল উইদিন দি ফার্স্ট ব্লিঙ্কিং? ইফ দি ইট গোজ টু ডেভিয়েশন এগেইন উইদিন ফার্স্ট ব্লিঙ্কিং, বিফোর এনি ব্লিঙ্কিং, তাহলে বুঝতে হবে যে এটা তো আসলে কনস্ট্যান্ট ডেভিয়েশন। আর যদি দেখা যায় যে কয়েকটা ব্লিঙ্কিং পর্যন্ত সে থাকে ওই অবস্থায় স্ট্রেট হয়ে গেছে, কভার করছি ফিক্সিং আই, ডেবিট আই স্ট্রেট হয়ে গেছে, তাই না, ফিক্সেশন নিছে, এবং আমি আনকভার্ড আই যেটা আনকভার করলাম সেটাতে দেখলাম সে কতটুকু ডেভিয়েশন হয়েছিল। সে কি প্রাইমারি ডেভিয়েশনের চেয়ে সেকেন্ডারি ডেভিয়েশন বেশি ছিল, অর্থাৎ ডেবিটিং আই অরিজিনালি ডেবিটেড আয়ের চেয়ে সে কি বেশি ডেভিয়েশন হয়ে গেছিল, এটা যেমন দেখবো। পাশাপাশি যেটা স্ট্রেট হলো ডেবিটেড আইটা, সেটা কি সাথে সাথেই আবার ডেবিট হয়ে গেল নাকি একটু সময় নিল? যদি সময় নেয় তাহলে তো বুঝতে হবে যে এটা অল্টারনেট। আর যদি সাথে সাথেই সে আবার ডেবিট হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা কনস্ট্যান্ট ইউনিওকুলার স্কুইন্ট। ঠিক আছে, দুটাই দেখতে হবে। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার যখন আমরা একটা চোখ কাভার করব, তখন যেটা আনকাভার সেটা তো ফিক্সেশন নেয়, কিন্তু যেটা যদি আপ টু ফার্স্ট ব্লিঙ্ক পর্যন্ত না থাকে, সাথে সাথে যদি আবার ডিভিয়েটেড হয়ে যায়, ওই ক্ষেত্রে স্যার ডিভিটা কি হবে? হ্যাঁ কি কি স্যার আবার আমরা বলো। সাপোজ রাইট এক্সোট্রপিয়া, ওই ক্ষেত্রে হ্যাঁ আমি যদি লেফট চোখটা বন্ধ করি, তাহলে ওই হ্যাঁ রাইট এক্সোট্রপিয়াটা প্রাইমারি পজিশনে আসলো কিন্তু আপ টু ফার্স্ট ব্লিঙ্ক পর্যন্ত থাকলো না, এসে আবার ডেভিয়েশন হয়ে গেল সাথে হ্যাঁ, সাথে। তাহলে স্যার এটা কি কারণে হতে পারে? এটা হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট ডেভিয়েশন। তার মানে ওই চোখেই শুধু স্কুইন্ট, যেটা কভার করছিল সেটাতে স্কুইন্ট নাই, কখনোই হয় না, শুধু একটা চোখেই স্কুইন্ট হয়ে থাকে সব সময়। তার মানে এটা কনস্ট্যান্ট স্ট্রাবিসমাস, আইদার এজোট্রোপিয়া অর এক্সোট্রোপিয়া অর হাইপারট্রোপিয়া অর হাইপারট্রোপিয়া, এটা কনস্ট্যান্ট, তাই না? সেই চোখে সবসময় সে ডেভিয়েশনেই থাকে, শুধু শুধুমাত্র আমি এটা কভার ফিক্সিং আই কভার করছিলাম দেখে সে সোজা হয়েছে, যেহেতু এটা প্যারালাইটিক না সেই জন্য সে সোজা হয়েছে, কিন্তু আবার সাথে সাথে বাঁকা হয়ে গেছে। তাহলে তো এটা কনস্ট্যান্ট স্কুইন্ট এবং এটা ইনোকুলার স্কুইন্ট, এটা অল্টারনেট না। এবং সেই সময়টা হচ্ছে ফার্স্ট ব্লিঙ্কিং, ফার্স্ট ব্লিঙ্কিং এর মধ্যেই যদি সে আবার ডেভিয়েট হয়ে যায় তাহলে এটা কনস্ট্যান্ট এজোট্রোপিয়া বা এক্সোট্রোপিয়া বা হাইপারট্রোপিয়া হাইপোট্রোপিয়া যাই বলো। আর কোনো কোশ্চেন বলো। স্যার একটা ওই যে ইনফেন্টাইল ইসোট্রোপিয়ার একটা ডিজি ছিল স্যার, সিক্স নার্ভ পালসি। এটা একটা হ্যাঁ, বলছিল স্যার যে এটা ইনফেন্টাইল ইসোট্রোপিয়া আর সিক্স নার্ভ পালসি ডিডি তাহলে ডিফারেন্ট করব কিভাবে স্যার, এটা কথা বলছিলেন, এটা ভুলে গেছি স্যার। যে ওকুলো সেফালিক রিফ্লেক্স বলছিলেন একটা, এটা আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করব স্যার? প্রথম কথা হচ্ছে তুমি কার সাথে ডিফারেন্সিয়েট করতেছো, তুমি কি সিক্স নার্ভ পালসির সাথে ইনফেন্টাইল ইসোট্রোপিয়া স্যার। ইনফ্যান্টাইল এজোট্রোপিয়াতে সিক্স নার্ভ পলসি যদি মনে করো, ইনফ্যান্টাইল এজোট্রোপিয়া না, এটা আসলে সিক্স নার্ভ পলসি, তাহলে তুমি ডলসাইট ফেনোমেনন বা ডলসাই ফেনোমেননে যাবা। অকুলোকেফালিক রিফ্লেক্স, অকুলোকেফালিক রিফ্লেক্সে দেখবা যে মাথাটাকে আরেক দিকে ঘোরাবা, হ্যাঁ, তখন জি স্যার। দেখবা যে চোখ চোখ তোমার কারেকশন। ওইদিকে চলে আসছে, তাহলে তো সিক্স নার্ভ পলসি নাই। সিক্স নার্ভ পালসি, আচ্ছা। ঠিক আছে, আর কিছু? জি স্যার। না স্যার। আমরা একটু গতকালেরটা আবার একটু রিভিশন দেই, একটা বেশি না। এখানে কি হচ্ছে দেখো তো,
এলিভেশন, ডাইরেক্ট এলিভেশনে রাইট আইটা এলিভেশন কম হয়েছে, তাই না? আর নিচের দুটো দেখো, এখানে ডেক্সট্রো এলিভেশনে রাইট আই এলিভেশন হয়নি, লেভো এলিভেশনে রাইট আই এলিভেশন হয়নি। তাহলে এটা কি কেস? স্যার মনোকুলার এলিভেশন ডেফিসিট। মনোকুলার এলিভেশন ডেফিসিয়েন্সি। আর যদি এরকম হয় যে এলিভেশন দুইটা হয়েছে, লেফটে রাইটে একটু কম হয়েছে, কিন্তু যখন আমি লেভো এলিভেশন করলাম, লেভো এলিভেশনে রাইট আইটা এলিভেশন হলো না, লেফট আই এলিভেশন হয়েছে। আর যখন আমি ডেক্সট্রো এলিভেশন করলাম তখন দুটাই এলিভেশন হলো। তাহলে এটা কি কেস? ব্রাউন সিনড্রোম। ব্রাউন সিনড্রোম স্যার। এটা হলো ব্রাউন সিনড্রোম। তাহলে মূল জিনিসটা হলো ব্রাউন সিনড্রোমে শুধু অ্যাডাপ্টেড আইটা এলিভেশন হতে পারে না, কিন্তু ওই মনোকুলার এলিভেশন ডেফিসিয়েন্সি এমইডিতে তিনটাই পারে না, ডাইরেক্ট এলিভেশন, তোমার অ্যাডাপ্টেড অবস্থা এলিভেশন এবং অ্যাবডাক্টেড অবস্থা এলিভেশন কোনোটাই হয় না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই ব্রাউন সিনড্রোমে তো স্যার এটা হলো টাইট সুপিরিয়র অবলিকের জন্য এরকম হয়েছে স্যার। হ্যাঁ, এখন এটা ইনফেরিয়র অবলিক পালসি না কেন স্যার? এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব স্যার? আমি তো এই কথাই বলছিলাম যে স্যার এটা ইনফিরিয়র অবলিক পলসি হলে, এখানে দেখো আমি এখানে দেখাইছিলাম, এখানে আমরা বলতেছি এটা হচ্ছে মনোকুলার ব্রাউন সিনড্রোম। এখানে আমরা যখন দেখো এখানে যখন অ্যাবডাক্টেড অবস্থায় আছে, দ্যাট ইজ ডেক্সট্রো উপরের ডানের ছবিটা দেখো, উপরের ডানের ছবিটা দেখো, উপরের ডানের, এটা কি লেভো এলিভেশন? ভার্সন। লেভো ভার্সনে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, এইবারে একদম নিচের বামের ছবিটা দেখো, যখন লেভো এলিভেশন করলাম তখন Right এটা side. উপরে উঠলো না। তাহলে লেভো ভার্সন যখন করলাম তখন দুইটা সমানভাবে এই লেফট গেজে গেল, লেফট গেজে দুইটাই সমানভাবে গেছে এবং দুইটাই হরাইজন্টাল অবস্থায় আছে। তাহলে অথচ যখন আমি তোমার লেভো এলিভেশন করলাম তখন আমার দেখা গেল যে লেফট আই এলিভেশন হলো, রাইট আই এলিভেশন হলো না, তাই তো? হুম। জি স্যার। তাহলে এখন আমি বলতেছি যে নিচের ছবিটা, এটা হচ্ছে যে সুপিরিয়র অবলিক টাইটেনিং বা সুপিরিয়র অবলিক ক্যানট রিল্যাক্স, সো দি ইনফিরিয়র অবলিক ক্যানট ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এখন আবার উপরের ডানের ছবিটা দেখো, লেভো এলিভেশনের সময় আমরা জানি যে যখন লেভো ভার্সনের সময় আমরা বলছি যখন অ্যাডাক্টেড আইটা কি হয়, মিডিয়াল রেকটাস কন্ট্রাক্ট করে, অ্যাট দ্য সেম টাইম দিস ইনফিরিয়র অবলিক এবং সুপিরিয়র অবলিক অ্যাডাক্টেড অবস্থায় দুইটা সমান মাসেল টোনে থাকে, যার জন্যে চোখটা উপরে ওঠে না, নিচেও নামে না। যদি এখানে সুপিরিয়র অবলিক প্যারালাইসিস থাকতো, ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশন থাকতো, তাহলে এই যে অ্যাডাক্টেড অবস্থায় চোখটা উপরের দিকে উঠে যেত ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশনের জন্য। উঠতো কিনা বলো? জি স্যার। জি স্যার। উঠতো না, উঠে যেত, এভাবে থাকার কথা না। যেমন অ্যাবডাক্টেড আইটা লেভো ভার্সন বলো আর ডেক্সট্রো ভার্সন বলো, অ্যাবডাক্টেড আই যখন ল্যাটারাল রেকটাস যখন কন্ট্রাক্ট করে তখন উপরে সুপিরিয়র রেকটাস, নিচে ইনফিরিয়র রেকটাস, এরা কিন্তু সমান টোনে থাকে। এরা সমান টোনে থাকে দেখেই আইটা হরাইজন্টালি থাকে, উপরের দিকেও থাকে না, নিচের দিকেও থাকে না, ঠিক আছে? যদি এখানে ইনফিরিয়র রেকটাস প্যারালাইসিস থাকতো তাহলে এই অবস্থায় কিন্তু সুপিরিয়র রেকটাস ওভার অ্যাকশন হতো এবং এই হরাইজন্টাল অবস্থা থাকতে পারতো না, সে অ্যাবডাক্টেড অবস্থায় একটু এলিভেশন হয়ে থাকতো, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে এখানে তো আমি দেখলাম যে রাইট গেজ লেফট গেজ, দ্যাট ইজ ডেক্সট্রো ভার্সন লেভো ভার্সনে নরমাল আছে। তাহলে ডেক্সট্রো ভার্সন লেভো ভার্সনে নরমাল আছে মানে, করে আসি। হ্যাঁ
লেবো ভার্সন এবং ডেক্সটো ভার্সনে নরমাল আছে। লেবো ভার্সন লেবো ভার্সন এবং ডেক্সটো ভার্সনে নরমাল থাকার মানে হচ্ছে যে কোনো মাসেলের ওভার অ্যাকশন বা আন্ডার অ্যাকশন নাই। কিন্তু যখন আমি লেবো এলিভেশন করলাম তখন এটা এলিভেট করার কথা কাজ হলো, যেমন এই লেফট আইয়ের এলিভেশন করার কথা সুপিরিয়রটা সে করছে, রাইট আইয়ের এলিভেশন করার কথা ইন্ট্রাঅবলিক, জি স্যার। রাইট আইয়ের এলিভেশন করার কথা ইন্ট্রাঅবলিক সে করতে পারে নাই। কিন্তু আমি ডাইরেক্ট ডেক্সটো ভার্সন এবং লেবো ভার্সন থেকে দেখছি ইন্ট্রাঅবলিকের ওভার অ্যাকশন নাই। তাহলে এখানে যেহেতু এটা উঠতে পারে নাই, তাহলে আমি ধরে নিতে পারি যে এখানে ইন্ট্রাঅবলিকের কোনো সমস্যা না। এটা আসলে ইন্ট্রাঅবলিক কাজ করতে চেষ্টা করছে, সুপিরিয়র অবলিক রিল্যাক্স হয়নি দেখে কাজ করতে পারে নাই। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই চোখটা দেখো, এটা কি কেস? বলো, একজন বলো। আফসানা জেরিন, আফসানা জেরিন বলো, কোথায় আছো তুমি? চিটাং মেডিকেল। আচ্ছা বলো, এটা কি হয়েছে, সমস্যাটা কি? এক্সোট্রপিয়া হয়ে আছে বাইলেটারাল। বায়োল্যাটারাল এক্সোট্রপিয়া। আচ্ছা, আর কেউ এটার সাথে কি দ্বিমত করো? ইসলামিয়া তারিন বলো, এটা ও বলছে বায়োল্যাটারাল এক্সোট্রপিয়া, তুমি কি বলো? স্যার আমার কাছেও তাই মনে হচ্ছে। আচ্ছা, তোমার কাছে তাই। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে হার্সবার্গ রিফ্লেক্সের যে কর্নিয়াল যে রিফ্লেক্সটা, সেটা কি দুইটারই পিপুলে পড়ছে না? দুইটাই তো দুইটাইতেই সেন্ট্রালি। সেন্ট্রাল তো স্যার। সেন্ট্রাল অফ আছে। দ্য পিপুলে পড়ছে। তার মানে এটা আসলে কোনো এক্সোট্রপিয়া না, এটা হলো সুডো এক্সোট্রপিয়া। যেমন করে আমরা এজোট্রপিয়ার ক্ষেত্রে বলছি সুডো এজোট্রপিয়া তে হাসবার্গ রিফ্লেক্স দুইটারই সেন্টারে পড়বে, কিন্তু মনে হবে যেন এজোট্রপিক। এখানেও তাই, সুডো এক্সোট্রপিয়া হয় ডিউ টু লার্জ অ্যাঙ্গেল কাপ্পা। এটা হচ্ছে একটা ইলিউশন। লার্জ অ্যাঙ্গেল কাপ্পাও না, মানে অ্যাঙ্গেল কাপ্পার জন্যই এই ইলিউশনটা হয়। কিরকম আমরা দেখি একটু, এই যে দেখো, আমরা জানি যে principal axis of the eye, that means a line drawing from the center of the cornea to the center of the posterior pole, এই যে লাইনটা, এটাকে আমরা বলতেছি পিপুলারি অ্যাক্সিস বলতে পারো, অথবা এটাকে বলতে পারো যে এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে? আর লাইন পাসিং ফ্রম দি ফোবিয়া থ্রু দি কর্নিয়া, এই যে লাইনটা, ফোবিয়া তো আমার একদম পোস্টোপোলে থাকে না, পোস্টোপোল থেকে কোন দিকে থাকে, একটু টেম্পোরালি থাকে। টেম্পোরালি থাকার জন্য ফোবিয়া থেকে পয়েন্ট অফ ফিক্সেশন, দ্যাট মিন্স আমি যে অবজেক্টটা দেখতেছি, এই অবজেক্ট থেকে যে রেটা আমার কর্নিয়া দিয়ে যাচ্ছে, সেই রেটা কিন্তু ফোবিয়াতে যাচ্ছে। ফলে এটাকে আমরা বলতেছি ভিজুয়াল অ্যাক্সিস। লাইন জয়নিং দি ফোবিয়া টু দি অবজেক্ট, এটা হলো ভিজুয়াল অ্যাক্সিস। তাহলে এই ভিজুয়াল অ্যাক্সিস এবং প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দি আই এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, যেটাকে আমরা বলি আলফা, অ্যাঙ্গেল আলফা, যেটা আবার অ্যাঙ্গেল আলফা বলি। শোনো, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল আলফা। কিন্তু আমরা তো ভিজুয়াল অ্যাক্সিসটা মাপতে পারি না, এই জন্য আমরা করি কি, সেন্টার অফ দ্য পিপল থেকে পিপুলারি অ্যাক্সিস ধরি একটা। সেন্টার অফ দ্য পিপল তে যে রে যাচ্ছে সেটাকে আমরা পিপুলারি অ্যাক্সিস ধরি, আর ভিজুয়াল অ্যাক্সিস এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে যেটাকে আমরা বলি অ্যাঙ্গেল কাপ্পা, কে লেখা আছে দেখো। মানে অ্যাঙ্গেল আলফা যখন প্রিন্সিপাল অ্যাক্সিস এন্ড ভিজুয়াল অ্যাক্সিস এর মধ্যে ধরবো, তখন এটাকে বলবো অ্যাঙ্গেল আলফা। আর যখন পিপুলারি অ্যাক্সিস এবং ভিজুয়াল অ্যাক্সিস বলবো, তখন এটাকে বলবো অ্যাঙ্গেল কাপ্পা। ডিউ টু দিস অ্যাঙ্গেল the eye appears to be slightly divergent, but it is not true divergent squint, because both the Hausberg reflex falls on the center of the pupil. So it is actually in an illusion. It is a
অ্যাকচুয়ালি সুডো এক্সোট্রপিয়া। ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে সুডো এক্সোট্রপিয়া অকার্স ডিউ টু অ্যাঙ্গেল আলফা বা অ্যাঙ্গেল কাপ্পার জন্য, এবং যদি কারো অ্যাঙ্গেল কাপ্পা আরো বেশি হয় তখন আরো বেশি মনে হবে যে এটা আসলে স্কুইন। এটাকে আমরা কি টেস্ট করলে বুঝতে পারবো যে এটা আসলে এক্সোট্রপিয়া না? সাইনোপ্টোফোর করলে স্যার না না না, সিম্পল টেস্ট। তুমি টর্চ লাইট মারছো, দুটা মনে হচ্ছে দুই চোখ একটু দুই দিকে, তখন একটা চোখ কভার করবা, কভার করলে দেখবা যে কোনো মুভমেন্ট নাই, ওপেন আইটার কোনো মুভমেন্ট হবে না। আবার আরেকটা চোখ কভার করবা, এই চোখেরও কোনো মুভমেন্ট হবে না, তখন বোঝা গেল এটা আসলে এক্সোট্রপিয়া না, এটা সুডো এক্সোট্রপিয়া। বুঝতে পারছো? জি স্যার। যেমন আমরা এজোট্রপিয়াতে বলছি যে রুট অফ দ্য নোজের স্কিন এবং মাসেলকে একটু তুলে ধরতে হবে, ওখানেও কিন্তু হাসবার রিপ্লে দুটো সেন্টারে পড়ে, এবং রুট অফ দ্য নোজ এর মাসেল এবং স্কিনকে একটু এলিভেট করলে দেখা যায় যে আসলে এজোট্রপিয়া নাই। এখানে আমরা কভার টেস্ট করে বুঝতে পারবো যে এখানে কোনো এক্সোট্রপিয়া নাই। আচ্ছা, আমরা যেমন এজোট্রপিয়াতে বলছিলাম, এজোট্রপিয়া আমরা বলছিলাম প্রাইমারি হয়, যেমন এসেনশিয়াল যেটা যে ইনফ্যান্টাল এজোট্রপিয়া, আবার আরো কিছু বলছিলাম অ্যাকোমোডেটিভ এজোট্রপিয়া, তারপরে বলছিলাম কনজুগেটিভ মানে অপারেশন করার পরে ওভার কারেকশন হয়ে গেছে, তারপরে বলছিলাম সেকেন্ডারি অর্থাৎ যদি বাচ্চার চোখে কোনো ভিশন লস থাকে, সেন্সরি বা সেকেন্ডারি যখন বাচ্চা যদি কোনো ভিতরে রেটিনোপ্লাস্টোমা থাকে, ক্যাটারাক্ট থাকে, তারপরে persistent hyperplastic primary vitreous or ptosis, whatever it is, for any reason, when the child cannot see with the eye will be ezotropic. এটাকে আমরা বলছি সেন্সরি এজোট্রপিয়া বা সেকেন্ডারি এজোট্রপিয়া। এইটা 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এজোট্রপিয়া হবে ভিশন লস হলে, কারণ হচ্ছে যে accommodative power is very high and the convergence capacity, that is medial rectus, is much stronger than the lateral rectus, so the eye will deviate inwards. But in case of adult, particularly in old age, if the vision is defective in the affected eye, deviated eye, the eye will be deviate and it will deviate outwards. Clear? আচ্ছা, আমরা এখানে দেখো নিচে লেখা আছে ইন্টারমিটেন্ট। এই যে প্রাইমারিটা কনস্ট্যান্ট হতে পারে, ইন্টারমিটেন্ট হতে পারে, ইন্টারমিটেন্ট আবার ফর নিয়ার হতে পারে, ফর ডিস্টেন্স হতে পারে, ফর বোথ হতে পারে। এগুলো আস্তে আস্তে আমরা দেখি। এই বাচ্চাটার ডেভিয়েশন আছে সিন্স বার্থ, এবং এই বাচ্চাটার তুমি যদি ডান চোখ বন্ধ করে দাও তাহলে বাম চোখটা সোজা হয়ে যায়, আবার বাম চোখটা বন্ধ সোজা হয়ে যায়, আবার চলে যায়। এখানে আমরা বলবো যে এটা হচ্ছে অল্টারনেট। সাধারণত জন্মগত স্কুইন্ট এক্সোট্রপিয়া অল্টারনেট হয় এবং লার্জ অ্যাঙ্গেল হয়। এজোট্রপিয়া যেমন ইনফ্যান্টাইল বা কনজেনিটাল এজোট্রপিয়া যেমন লার্জ অ্যাঙ্গেল হয়, এটাও সেরকম লার্জ অ্যাঙ্গেল হয়। ইনফ্যান্টাইল এজোট্রপিয়া যেমন কোনো রিফ্র্যাক্টিভ এররের সাথে কোনো কানেকশন নাই, রিফ্র্যাক্টিভ এরর তো থাকেই বাচ্চার, এই বাচ্চারও তাই রিফ্র্যাক্টিভ এরর যা থাকবে সাধারণত হাইপারমেট্রোপিয়া থাকে বাচ্চা বয়সে, সেটার সাথে এই স্কুইন্টের কোনো সম্পর্ক থাকে না। Congenital exotropia either present at birth or develops within the first 6 months of life, like the esotropia. Large angle constant exotropia or alternate exotropia, দুটোই হতে পারে। এখানে আমার কনস্ট্যান্ট নাকি অল্টারনেট কিভাবে বুঝবো? আমি এখানে ডান চোখটাকে কভার করব, বাম চোখটা সোজা হবে, এবং সোজা হয়ে আবার ডান চোখটা যখন ওপেন করে দিব, সাথে সাথে যদি এটা আবার বাম চোখটা ডেভিয়েট করে যায় তাহলে এটা কনস্ট্যান্ট। আর যদি দেখা যায় বাম চোখটা কিছু সময়ের জন্য ফিক্সেশন মেনটেন করে এবং ডান চোখটা বাঁকা হয়ে থাকে তাহলে এটা অল্টারনেট। ইনফ্যান্টাইল এজোট্রপিয়াতে, কনজেনিটাল এজোট্রপিয়াতে যেমন আমরা বলছিলাম উইদিন 2 years অফ লাইফ সার্জারি করে দিতে হবে,
এখানেও আমরা তাই বলতেছি যে সার্জারি আর্লি ইন লাইফে সার্জারিটা করে দিতে হবে। এটার সঙ্গে রিফ্র্যাক্টিভ এররের কোনো চিকিৎসা নাই। এখানে তোমার অ্যাম্বলিওপিয়া থাকবে কি থাকবে না বলো তো? থাকবে না স্যার, থাকবে না কেন? স্যার। এটা অল্টারনেট স্যার, দুই চোখের ডিএস ফিক্সেশন নাই ডিএস সেই জন্য। কনজেনিটাল এক্সোট্রোপিয়া অথবা ইনফ্যান্টাইল এক্সোট্রোপিয়া যদি অল্টারনেট হয় তাহলে তার বিএসবি থাকবে অ্যাম্বলিওপিয়া স্যার, থাকবে না। আমরা থাকবো। কিন্তু থাকবে না বিএসবি যদি কনস্ট্যান্ট হয় তাহলে জি স্যার অ্যাম্বলিওপিয়া থাকবে। থাকবে। আচ্ছা, এই বাচ্চা এক্সোট্রোপিয়া ডেভেলপ করছে রাইট আইতে এট দি এজ অফ 5 ইয়ার্স। 5 বছর বয়সে এক্সোট্রোপিয়া ডেভেলপ করছে। এটাকে কি টাইপের এক্সোট্রোপিয়া বলবো? এটা কি এই বাচ্চা ইন্টারমিডিয়েট? শোনো, এটা প্রাইমারি হতে পারে। প্রাইমারি মানে এর সঙ্গে রিফ্র্যাক্টিভ এররের কোনো কানেকশন নাই। আবার এটা রিফ্র্যাক্টিভও হতে পারে, রিফ্র্যাক্টিভ এররের সাথে রিলেশন, সেই জন্য এটা হয়েছে। এটাও হতে পারে। কেমন? আমরা যেমন বলছি এজোট্রোপিয়াতে অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া হয়, অর্থাৎ দূরেও অ্যাকোমোডেশন করে, কাছেও অ্যাকোমোডেশন করে। তখন এক্সিস কনভার্জেন্স হয়, দূরেতেও কনভার্জেন্স হয়, কাছে তো আরো বেশি কনভার্জেন্স হয়, ফলে তার অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া হয়। এখানে সে দূরে কনভার্জেন্স কম করে, কাছে কনভার্জেন্স কম করে। বলো, কাছে কনভার্জেন্স কম হয় এমন একটা রিফ্র্যাক্টিভ এররের নাম বলো। বায়োপিএস কি কি বলছো? কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি। হাইপারমেট্রিয়া স্যার। অ্যাকোমোডেশন কম করা লাগে, কাছে দেখার সময় অ্যাকোমোডেশন করতে হয় না এই বাচ্চার। কোন কোন রিফ্র্যাক্টিভ এরর থাকলে? মায়োপিয়াতে স্যার। মায়োপিয়া থাকলে স্যার, মায়োপিয়া থাকলে তার অ্যাকোমোডেশন ছাড়াই সে রেটিনাতে ফেলতে পারে। এবং এই জন্য কিন্তু একটু দূরে থেকে সে দেখে না, একদম চোখের কাছে নিয়ে আসে, মুখের কাছে নিয়ে আসে। তো মুখের কাছে নিয়ে আসলে সে অ্যাকোমোডেশন তখন তার আবার লাগে, এবং যেহেতু বেশি কাছে আনে কনভার্জেন্সটা বেশি করতে হয়। কনভার্জেন্স তাকে তো করতে হবে, বাইফোবিয়াল ফিক্সেশন করতে হলে তো কনভার্স করতে হবে, নাহলে তো বাইফোবিয়াল ফিক্সেশন হবে না, বেশি কনভার্স করে ফেলে। তাহলে এটাকে আমরা ভুল বলছি, ওটা হলো কনভার্জেন্স এক্সেস, ওটা হচ্ছে এজোট্রোপিয়াতে। ওটা যেহেতু অ্যাকোমোডেশন বেশি, কনভার্জেন্স বেশি। আমি বলতে চাচ্ছি যে যেহেতু সে কাছে দেখার সময় অ্যাকোমোডেশন করা লাগে না, এই জন্য তার কনভার্জেন্স করা লাগে না। কনভার্জেন্স না করতে করতে তার কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি দেখা যায়। এবং কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সির কারণ মনে রাখতে হবে, বাচ্চা সবকিছুই জন্মের পরে ডেভেলপ করে। তার ম্যাকুলার ফিক্সেশন প্রথম 3 মাসে হয়, ম্যাকুলার ফোবিয়া ফুল গ্রোথ আমার কি বলে অনেক দিন, প্রায় বছর খানিক সময়, 6 মাস লেগে যায় ফোবিয়াটা ফুল ডেভেলপ করতে। আমার এই যে আর ম্যাকুলার ফিক্সেশন অর্থাৎ একদিকে যে চোখ তাকায় থাকতে পারে, সেটাও আমার 6 থেকে 6 সপ্তাহ সময় লাগে। সেই রকম কনভার্জেন্স ক্যাপাসিটি, এই যে আমরা বারবার বাচ্চা কাছে জিনিস দেখে এবং কনভার্জেন্স ক্যাপাসিটি তার বাড়তে থাকে, কিন্তু নর্মাল ক্যাপাসিটি তার আস্তে আস্তে এসে যায়। কিন্তু বাচ্চা যদি এরকম মনে করো কনভার্স করাই লাগে না তার, সে অ্যাকোমোডেশন ছাড়াই সে দেখে ফেলে, তখন তার কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি দেখা দেবে, এবং সেই ক্ষেত্রে বাচ্চা এরকম এক্সোট্রোপিয়া ডেভেলপ করতে পারে। আর একটা কারণে এক্সোট্রোপিয়া হতে পারে, সেটা হচ্ছে আমরা বলছি এসেনশিয়াল এক্সোট্রোপিয়া বা প্রাইমারি এক্সোট্রোপিয়া, যেটাকে আমরা বলছি বাচ্চা প্রথম 6 মাসের মধ্যে হবে। এইরকম জিনিস আবার এই বয়সেও হতে পারে, অর্থাৎ এটাও প্রাইমারি। এটাকে আমরা বলতেছি যে ইন্টারমিটেন্ট। প্রথমে আমার এই বাচ্চাটা, আমি উপরের ছবিটা দেখো অথবা নিচের ছবিটা দেখো, নিচের মেয়েটাকে দেখো, নিচের মেয়েটা, আচ্ছা উপরের ছবিটাই দেখো। উপরের ছবিটাতে দেখো তার বাচ্চার চোখ দুটো সোজা হয়ে গেছে, কিন্তু বাম দিকে দেখো বাচ্চার চোখ এক্সোট্রোপিয়া হয়েছে, এক চোখ। ডান দিকে দেখো আরেক চোখে এক্সোট্রোপিয়া হয়েছে।
একটা ফিক্স একটা এক্সোট্রপিয়া, একটা ফিক্স এক্সোট্রপিয়া, কিন্তু মাঝে মাঝে সে থাকে এরকম সোজা, মাঝে মাঝে তার চোখ একটা বাঁকা হয়ে যায়, হয় ডানেরটা অথবা বামেরটা হয়ে যায়, এটাকে আমরা বলতেছি ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া। তো এই বাচ্চাটাও মনে করো বাচ্চার মা বলতে পারে যে তার চোখটা মাঝে মাঝে বাঁকা হয়ে যায়, আবার যখন তোমার মাঝে মাঝে চোখ সোজা থাকে, অর্থাৎ দি মোস্ট কমন এক্সোট্রপিয়া হচ্ছে ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া। বাট ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া আলটিমেটলি টার্ন ইনটু কনস্ট্যান্ট এক্সোট্রপিয়া। মোস্ট কমন যদি জিজ্ঞেস করে যে কোন এক্সোট্রপিয়া সবচেয়ে কমন, বলতে হবে ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া। তাহলে ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া কেন হচ্ছে, মানে দেয়ার ইজ এ স্ট্রং টেন্ডেন্সি টু আই টু ডেভিয়েট, বাচ্চার চোখটা ডেভিয়েট করে যাওয়ার চেষ্টা করে। কখন করে এদের, টায়ার্ড হয়ে গেল, যদি বাচ্চা টায়ার্ড হয়ে যায়, যখন বাচ্চা জ্বর আসে, বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে, বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, অথবা বাচ্চার অসুখ হয়েছে, ওই যে যেমন আমরা বলছিলাম যে অ্যাকোমোডেটিভ এক্সোট্রপিয়া হঠাৎ বেশি দেখা দেবে, ওরকম এই ক্ষেত্রে এক্সোট্রপিয়াও তাই, যখন তার কোনো কারণে উইকনেস হবে তখন দেখা যাবে এটা প্রমিনেন্ট হয়ে যাবে। কিন্তু এর আগে বাচ্চার মা বলবে মাঝে মাঝে ওর চোখটা বাঁকা দেখি, আবার দেখি সোজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া, মানে আমি বলতে চাচ্ছি, ওই আমি যে উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি যে এই যে দুইটা চোখ হাজবেন্ড ওয়াইফ দুইজন সব সময় একদিকে চলাফেরা করে, ও যখন ডানে যায় ও বামে, ডানে যায় ও, বামে গেলে ও বামে, ও যখন উপরে যায় দুজনে উপরে একসাথে যায়, দুজনে নিচে একসাথে যায়, অলওয়েজ একটা রিলেশন মেনটেন করে, প্যারালেলিজম মেনটেন করে, বাইফোবিয়াল ফিক্সেশন মেনটেন করে। বাট দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু ডেভিয়েট, কখন ওই ঝগড়াঝাটি মাঝে মাঝেই হয়, ফলে একজন আরেকজনের কাছ থেকে সরে যেতে চায়, কিন্তু সরে যায় না, কি জন্য যায় না, বাচ্চার লোভে, বাচ্চার প্রতি মায়া পড়ে গেছে, ফলে বাচ্চাকে, তারা সেপারেট হয়ে গেলে বাচ্চাটা শেষ হয়ে যাবে, এই কারণে তারা সেপারেট হয় না। তাহলে আসলে তাদের ভিতরে ছিল হেটারোফোরিয়া, দ্যাট মিনস এক্সোফোরিয়া ছিল, প্রথমে ছিল এক্সোফোরিয়া, বাট দি স্ট্রং desire to maintain fusion, strong urge for fusion prevents the tropia. কিন্তু এই যে স্ট্রং আর্জ ফর ফিউশন, এটা কখন নষ্ট হয়ে গেল, যখন বাচ্চা অসুস্থ হয়ে গেল, যখন বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ঠিক আছে, তখন দেখা গেল যে এটা থাকতেছে না, সরে যাচ্ছে। এখন মনে করো এই যে থাকতেছে না, সরে যাচ্ছে, থাকতেছে না, আবার সোজা হয়ে যাচ্ছে, আবার বাঁকা হয়ে যাচ্ছে, আবার সোজা হচ্ছে, বিশেষ করে বিকালের দিকে দেখা গেছে বাঁকা হয়ে গেছে, তারপরে সন্ধ্যার পরে আবার ঠিক হয়ে গেছে। তা এই বাচ্চা, ওই যে যেটা এক্সোট্রপিয়ার ক্ষেত্রে বলছিলাম, বাচ্চাটা মরেই গেছে, এরপরে তখন কি হবে, তারা কিন্তু আর একসাথে থাকবে না, তারা কনস্ট্যান্ট এক্সোট্রপিয়াতে পরিণত হবে। বুঝতে পারছো? তাহলে মোস্ট কমন এক্সোট্রপিয়া হচ্ছে ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া, which ultimately turns into constant exotropia. আমি এখানে দুইটা ছবি দেখাইছি, উপরেরটা হচ্ছে ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া, সামটাইম অর্থোট্রপিক, সামটাইম এক্সোট্রপিক, আর নিচের ছবিতে দেখাচ্ছি অলওয়েজ এক্সোট্রপিক। আর যদিও দুইটা আলাদা ছবি, বোঝানোর জন্য বলা হচ্ছে যে ওই উপরেরটা আলটিমেটলি নিচের মতো হয়ে গেছে, সব সময় এক্সোট্রপিয়া হয়ে গেছে। আচ্ছা, এক্সোট্রপিয়া, ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া আমরা একটু দেখি কি হয়। এখানে সাধারণত অ্যামব্লিওপিয়া হয় না, কেন হয় না বলো একজন? কনস্ট্যান্ট না, তাই না। এক্স্যাক্টলি, মাঝে মাঝে তো ফোবিয়াতে দেখে সে, তো যখন সে ফোবিয়াতে দেখে তাহলে ফোবিয়া তো ভালো থাকবে, এই জন্য অ্যামব্লিওপিয়া হবে না। তারপরে আমরা বলবো যে তার ওই সে যখন, বিশেষ করে যখন সে রোদে যাবে, তখন দেখা যাবে ডিপ্লোফটোফোবিয়া বলি আমরা এটাকে, ডিপ্লোফটোফোবিয়া, তখন তার ডাবল ভিশন, মানে ওই যে এক্সোট্রপিয়া হয়ে যেতে চায়, ডাবল ভিশন হতে চায়, তখন সে চোখ একটা বন্ধ করে ফেলে। হ্যাঁ, একটা চোখ বন্ধ করে, ডাবল ভিশন হওয়ার চেষ্টা হয়, তখনই সে একটা চোখ বন্ধ করে ফেলে। এবং যেহেতু কনস্ট্যান্ট না, সেই জন্যে এখানে এআরসিটা ডেভেলপ করে যায়। এই যে মাঝে মাঝে যে ডেভিয়েট হয়ে যাচ্ছে, ফলে দেখা যাচ্ছে একটা এআরসি ডেভেলপ করে যায়,
ফলে তার আর অ্যামব্লোপিয়া হওয়ার কোনো সুযোগ থাকে না, এবং এই যতক্ষণ খোলা থাকে তখন এআরসি থাকে। আচ্ছা, এত কঠিন দরকার নাই। আমরা দেখি ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া, বাম দিকে দেখো, ফ্ল্যাকচুয়েশন বিটুইন ফোরিয়া এন্ড ট্রোপিয়া। মানে কি? মানে মাঝখানে অবস্থা আছে। আসলে সে ফোরিয়া, দ্যাট ইজ হেটারোফোরিয়া বা এক্সোফোরিয়া, সে প্রথম থেকেই সে এক্সোফোরিক। কখনো সে ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া হয়, করতে করতে তারপরে ফাইনালি সে কনস্ট্যান্ট এক্সোট্রপিয়াতে চলে যায়। এটার ম্যানেজমেন্ট কি? এটার ম্যানেজমেন্ট হলো আমাদের কারণটা বের করতে হবে, ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া কেন হয়। একটা হতে পারে যে তার আসলে চশমা লাগবে, রিফ্র্যাক্টিভ এরর আছে, মায়োপিয়া আছে। মায়োপিয়া থাকার জন্য মাঝে মাঝে এটা এক্সোট্রপিয়া হয়ে যাচ্ছে। তাহলে আমি রিফ্র্যাক্টিভ সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করব, করে যদি দেখি মায়োপিক হয়, তাহলে আমি মায়োপিয়া কারেকশন দিব, দেখা গেল যে চোখটা সোজা হয়ে গেছে। তাহলে আমি বুঝলাম যে না, এটা এই রিফ্র্যাক্টিভ কারেকশনই সম্ভব। আবার আরেকটা হতে পারে যে আমার কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি থাকতে পারে। এই কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সির জন্য আমার চোখটা মাঝে মাঝে এক্সোট্রপিক হয়ে যাচ্ছে। তখন আমি কি করব? এক্সারসাইজ দিব স্যার। কি এক্সারসাইজ? পেন এক্সারসাইজ স্যার, হ্যাঁ, পেন এক্সারসাইজ। পেন এক্সারসাইজ স্যার। কি করে সেখানে? স্যার স্যার দূর থেকে কাছে আনবে স্যার, নাকের দিকে। টিপ অফ দ্য নোজ আনবে স্যার। মানে পেন্সিল পুশ আপ, বলো পেন্সিল পুশ আপ। জি স্যার। এটাকে বলে পেন্সিল পুশ আপ টেস্ট। আমি ছবি দেখাই। তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে এই যে পেন্সিল পুশ আপ টেস্ট। হ্যাঁ, ওইটা টিপ অফ দা ফিঙ্গার, নো ফিঙ্গার অথবা টিপ অফ পেন্সিলের দিকে তাকায় থাকবো, দূর থেকে আস্তে আস্তে চোখের কাছে, একদম নাকের কাছে নিয়ে আসবো, যতক্ষণ পর্যন্ত ব্লাড না দেখা যাবে, ডাবল না দেখা যাবে, যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এটা আমি আগাতে থাকবো। প্রথম দিকে দেখা যাবে যে বেশি আগায়, একটু আগাইলেই আমার ডাবল ভিশন এসে যায়, কিন্তু কিছুদিন করার পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক নাকের কাছে নিয়ে আসতে পারতেছি, তখনও ডবল হচ্ছে না। তাহলে আমি বুঝবো যে সাকসেসফুল রেজাল্ট, খুব ভালো রেজাল্ট হচ্ছে। তাহলে এটাকে বলে অর্থোপটিক এক্সারসাইজ। যেমন আরেকটা টেস্ট আছে, এটাকে আমরা বলি ব্রক স্ট্রিং এক্সারসাইজ। দেখো, এইটা তুমি কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি অথবা ডাইভারজেন্স মানে ডাইভারজেন্স এক্সেস দুটোতেই করতে পারো। কি করবা? যদি মনে করো তোমার কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি থাকে, তাহলে প্রথমে তুমি দূরে একটা দড়ির ভিতরে কয়েকটা আপেলের মতো কয়েকটা ইয়া লাগাই দিছি। হ্যাঁ, প্রথমে দূরেরটা দেখবা, তারপরে কাছেরটা দেখবা, তারপর আরো কাছেরটা দেখবা, আরো কাছেরটা দেখবা। এইভাবে মনে করো এই স্ট্রিং এর ভিতরে অনেকগুলো এরকম পার্টিকেল দেওয়া আছে, দূরের থেকে আস্তে আস্তে কাছের দিকে তাকাতে থাকবা। এইভাবে তোমার কনভার্জেন্স পাওয়ারটা বেড়ে যাবে। আবার মনে করো যে তোমার ডাইভারজেন্স ইনসাফিসিয়েন্সি, কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি বললাম, ডাইভারজেন্স ইনসাফিসিয়েন্সি হলে কি হয়? এজোট্রপিয়া হয় না এক্সোট্রপিয়া হয়? ইসোট্রপিয়া স্যার। ইজোট্রপিয়া হবে। ইজো হবে ফর ডিস্টেন্স, তাই না? সেই ক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে কাছেরটা দেখবা, তারপরে দূরেরটা দেখবা, তারপরে আরো দূরেরটা দেখবা, তারপরে আরো দূরেরটা দেখতে থাকবা। এইভাবে তোমার ডাইভারজেন্স ক্যাপাসিটি বাড়াতে পারো, কনভার্জেন্স ক্যাপাসিটিটাও বাড়াতে পারো। এটাকে বলা হয় ব্রক স্ট্রিং এক্সারসাইজ। তাহলে স্যার একটা এখানে কি হলো, বলের সাইজ গুলো ডিফারেন্ট থাকবে নাকি হ্যাঁ স্যার হ্যাঁ, একই সাইজ? বলের সাইজ ডিফারেন্ট থাকবে, কালার ডিফারেন্ট থাকবে, নাহলে তো তুমি বুঝতে পারবা না কোনটার দিকে তাকাচ্ছ। অ্যাটেনশনটা বৃদ্ধি করার জন্য একটু কালারফুল দিলে, বাচ্চার জন্য কালারফুল দিলে ভালো হবে। তাহলে দুইটা টেস্টের কথা বললাম, একটা হচ্ছে ব্রক স্ট্রিং এক্সারসাইজ, আর একটা হচ্ছে পেন্সিল পুশ আপ টেস্ট। তাহলে আমরা ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়াতে আমরা স্পেকটেকল দিব যদি মায়োপিক হয়, আর যদি হাইপারমেট্রোপিক হয় তখন কি করবা বলো?
আন্ডার কারেকশন করবো অথবা স্যার দিব না? হাইপারমেট্রোপিয়াতে আমরা আন্ডার কারেকশন, কোন হাইপারমেট্রোপিয়াতে এক্সোট্রোপিয়া হবে বলো? আমরা তো জানি হাইপারমেট্রোপিয়াতে রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া হয়, কারণ দূরে দেখার জন্য সে অ্যাকোমোডেশন করে, কাছে দেখার জন্য তার অ্যাকোমোডেশন করতে হয়। তাহলে নর্মালি কাছে দেখার জন্য তার 3 প্রিজম ডায়াপ্টার মনে করো ইয়ে করতে হতো, সরি 3 ডায়াপ্টার মনে করো অ্যাকোমোডেশন করতে হতো। যেহেতু দূরেও তার অ্যাকোমোডেশন করতে হয়েছে, তাহলে কাছে দেখার সময় দেখা গেল 5 ডায়াপ্টার সে অ্যাকোমোডেশন করতেছে। 5 ডায়াপ্টার অ্যাকোমোডেশন করলে অ্যাকোমোডেটিভ কনভার্জেন্সও বেশি হবে, মানে ফলে কি হচ্ছে সেখানে তোমার রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া হবে। রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া, এটা কিন্তু ডিউ টু হাই এসি রেশিও না, খেয়াল করো। রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া, রিফ্র্যাকশন কারেকশন, রিফ্র্যাক্টিভ এরর কারেকশন দিলে ফুল সাইক্লোপ্লেজিক, রিফ্র্যাক্টিভ কারেকশন দিলে অ্যাকোমোডেশন কি বলে এজোট্রোপিয়াটা চলে যায়। এজোট্রোপিয়া ফর ডিস্টেন্স এবং ফর নিয়ার দুটোই চলে যায়। কিন্তু হাই এসি রেশিও কিন্তু এটা না। হাই এসি রেশিও হচ্ছে কাছে দেখার সময় নর্মাল অ্যাকোমোডেশন করছে, কিন্তু এসি অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স বেশি, সেই জন্য কাছে দেখার সময় তার এজোট্রোপিয়া হচ্ছে, যেটা আমরা বাইফোকাল দিয়ে কারেকশন করি। আচ্ছা এখন বলো কোন রিফ্র্যাক্টিভ হাইপারমেট্রোপিয়াতে এক্সোট্রোপিয়া হবে? ডক্টর আশিস এটা কি লায়ন্সের আশিস? জি স্যার। বলো কোন রিফ্র্যাক্টিভ এররে এক্সোট্রোপিয়া হবে, হাইপারমেট্রোপিয়াতে কোন টাইপের হাইপারমেট্রোপিয়াতে এক্সোট্রোপিয়া হবে? স্যার হাই হাইপারমেট্রোপিয়াতে। ভেরি গুড। তার মানে আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া, রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া সাধারণত 2 থেকে 4 বা 5 বা ম্যাক্সিমাম 6 ডায়াপ্টার পর্যন্ত হাইপারমেট্রোপিয়াতে রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া হয়। কিন্তু যখন আমার রিফ্র্যাক্টিভ দ্যাট ইজ হাইপারমেট্রোপিয়া যখন মোর দেন 6 ডায়াপ্টার হবে, 7, 8, 9, তখন কিন্তু the image forms in the retina is so blurred the visual cortex will not stimulate. Visual cortex will not stimulate, will not produce any impulse for the frontal eye field area, so there is no convergence, no accommodation. মানে অ্যাকোমোডেশন করে যেটা সে ভালো করতে পারবে না, সুতরাং সে এটা কোনো চেষ্টাই করবে না, ব্রেন কোনো চেষ্টাই করবে না এইটাকে সে কারেকশন করার। অ্যাকোমোডেশন করে কাছে দেখানোর ব্যবস্থা সে করতে পারতেছে না, এই জন্য ব্রেন রিল্যাক্স, সে কোনো এই অ্যাকোমোডেটিভ রিফ্লেক্স পাথওয়েটা অ্যাক্টিভেট হবে না। ফলে কি হবে, অ্যাকোমোডেটিভ রিফ্লেক্স পাথওয়ে আমরা জানি যে ব্লাড ইমেজ ইন দি রেটিনা when goes to the fovea, visual cortex, the visual cortex immediately send information to the frontal eye field area. Frontal eye field area then stimulates directly to the কি বলে Edinger-Westphal nucleus and also the medial rectus nucleus of both side. ফলে medial rectus nucleus stimulate হওয়ার জন্য কনভার্জেন্স হচ্ছে, আর Edinger-Westphal nucleus হওয়ার জন্য স্টিমুলেট হওয়ার জন্য তোমার অ্যাকোমোডেশন হচ্ছে, অর্থাৎ লেন্সের কার্ভেচার বেড়ে যাচ্ছে এবং পিপল ছোট হচ্ছে। এই তিনটাকে একসাথে আমরা বলি নিয়ার রেসপন্স। এই নিয়ার রেসপন্স তখনই হবে যখন একটা ব্লাড ইমেজ, দ্য স্টিমুলাস ফর দি অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ এ ব্লাড ইমেজ অফ অ্যান অবজেক্ট ইন দ্য রেটিনা, বাট হোয়েন দি ইমেজ ইজ সো ব্লাড no image at all is formed in the retina, so the visual cortex does not respond, so there will be no urge for accommodation, no urge for convergence. তাহলে যদি কনভার্জেন্স না হতে থাকে তাহলে কি হবে, এক সময় তোমার এই চোখটা এক্সোট্রোপিয়া হয়ে যাবে। অর্থাৎ 6 ডায়াপ্টারের বেশি হাইপারমেট্রোপিয়াতে এক্সোট্রোপিয়ার ভয় থাকে, আবার মায়োপিয়াতেও এক্সোট্রোপিয়ার ভয় থাকে।
এই দুটাতেই অ্যাকোমোডেশন কম হয়, ফলে অ্যাকোমোডেশন কনভার্জেন্স কম হয়, ফলে এক্সোট্রপিয়া হতে পারে। তাহলে এই যে আমরা যখন ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া দেখলাম, তখন আমরা স্পেকটেকল কারেকশন দেখব। এটা কি মায়োপিক হলে ফুল কারেকশন দিব, কারণ ফুল কারেকশন দিলে অ্যাকোমোডেশন বাড়বে, অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স বাড়বে, ফলে এক্সোট্রপিয়া হবে না। আর আমরা যদি হাই হাইপারমেট্রোপিয়া দেখি, তাহলে আমরা এটা আন্ডার কারেকশন দিব, কারণ আমরা চাই যে একটা মোটামুটি ব্লাড ইমেজ, অত বেশি ব্লাড না, কারেকশন দিব। ফলে আমরা কারেকশন দিয়ে মনে করো 2 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া রেখে দিলাম। তাহলে 2 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া রেখে দিলে আন্ডার মনে করো লাগবে তার 7, আমি দিছি 4, ঠিক আছে, বা 5 দিছি। 2 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া রেখে দিলে তাহলে ওই যে অ্যাকোমোডেটিভ এক্সোট্রপিয়া যে কারণে হতো সেরকম একটা কনভার্জেন্স বেশি হবে তখন, ফলে আমার এক্সোট্রপিয়া কারেকশন হয়ে যাবে। আর আমি যদি দেখি যে কোনো রিফ্র্যাক্টিভ এরর নাই, তার ইমেট্রোপিক বাচ্চাটা, তখন আমি কি করব? আমি দেখব যে এটা কি কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি। কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি হলে নিয়ারে এক্সোট্রপিয়া বেশি হবে, ডিস্টেন্সে কম হবে, অথবা ডিস্টেন্সে নাই শুধু নিয়ারের সময় হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এটা কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি। আর যদি আমি দেখি এটা হচ্ছে ডাইভারজেন্স এক্সেস, ডাইভারজেন্স এক্সেস কি হবে? দূরে বেশি থাকবে, কাছে কম থাকবে। তাহলে দুটাতেই আমি কি করব? তখন আমি অর্থোপটিক ট্রিটমেন্টে যাব। দ্যাট মিনস ওই যে আমরা দেখালাম এক্সারসাইজে যাব বা এক্সারসাইজ করব। তারপরেও যদি না হয় তখন আমরা সার্জারি করব। দুইটা ল্যাটারাল রেকটাসকে রিসেকশন করে দেব, বোথ ল্যাটারাল রেকটাস রিসেকশন করে দেব। এখানে আমরা মিডিয়াল রেকটাসে হাত দিতে পারবো না, খেয়াল করো, মিডিয়াল রেকটাসে হাত দেওয়া যাবে না। দুইটা এক চোখে এক্সোট্রপিয়া হলেও আমরা 2 চোখে ল্যাটারাল রেকটাস রিসেকশন করে দেব। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এক্সোট্রপিয়াতে কি কমপ্লেন থাকে। প্রথম কথা হচ্ছে যখন এক্সোফোরিয়া থাকে, এক্সোফোরিয়া কি দেখে টেস্ট করব? আঞ্জুমান সিআইটিসি বলো, এক্সোফোরিয়া কি টেস্ট করলে ধরা পড়বে? এক্সোফোরিয়া স্যার কাভার আর টেস্ট করলে স্যার বোঝা যাবে, যখন আমি তার ফিউশনটা কাভার ব্লক আনকভার করে না, বলবা যে অল্টারনেট কভার, এটা তো অল্টারনেট ল্যাটেন্ট। কাভার করলে। জি স্যার। অল্টারনেট কভার করলেই আমি এক্সোফোরিয়া ধরতে পারবো। জি স্যার। এক্সোফোরিয়ার পেশেন্টের কি কমপ্লেন হয়? এক্সোফোরিয়ার পেশেন্টের প্রথম কথা হচ্ছে আইএক থাকে, অ্যাস্থেনোপিক কমপ্লেন থাকবে। আইএক, হেডেক, পড়তে গেলে মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, হ্যাঁ, এগুলাই থাকবে। মাঝে মাঝে কেমন জানি ডবল লাগে, এই কথাগুলো বলবে। আর তখন আমি রিফ্র্যাক্টিভ এরর, যেমন আমরা দেখি একটা পেশেন্ট বাচ্চা যখন এরকম বলে 8 বছর, 10 বছর, 12 বছর, যে পড়তে পারে না, বেশিক্ষণ পড়লেই তার মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, তখন আমরা তার রিফ্র্যাক্টিভ এরর কারেকশন করি। পাশাপাশি আমি অল্টারনেট কভার টেস্ট করে দেখব যে তার কোনো এক্সোফোরিয়া বা এজোফোরিয়া আছে কিনা, সেটাও দেখে নিব। আচ্ছা, ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়াতে আমরা কি পাবো? ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া আমরা বলতেছি যে তার এখানেও সে ব্যথা বলবে এবং বাচ্চার মা ফ্যামিলি কমপ্লেন করবে যে বাচ্চার চোখ তো মাঝে মাঝে দেখি বাঁকা হয়ে গেছে, টেরা হয়ে যায়, আবার দেখি সোজা হয়ে গেছে। 1 2 নম্বর হচ্ছে যে সে ডিপ্লোফটোফোবিয়া, মানে আলোতে গেলে তার চোখ বন্ধ হয়ে আসবে এবং ডাবল ভিশন হতে থাকে দেখেই সে চোখটা বন্ধ করে ফেলে, এই জন্যে তার ডিপ্লোফটোফোবিয়া হবে। আর এক্সোট্রপিয়াতে কি কমপ্লেন হবে? এক্সোট্রপিয়ার কোনো কমপ্লেন থাকবে না, কারণ এই অ্যাস্থেনোপিক সিমটম এক্সোট্রপিয়ার পেশেন্টের থাকবে না। কসমেটিক্যালি দেখা যাবে যে একটা চোখ বাঁকা হয়ে আছে বা অল্টারনেটলি বাঁকা হচ্ছে, ওখানে কোনো কমপ্লেন থাকে না। তাহলে কমপ্লেন থাকে হচ্ছে তোমার এক্সোফোরিয়াতে এবং ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়াতে। এটা একটা এক্সোট্রপিয়ার কেস, একটা বড় মানুষের এক্সোট্রপিয়া। এটা কি কি কারণে হতে পারে? কি জিজ্ঞেস করবা? এটা হিস্ট্রি কি নিবা? স্যার দুইটা দেখে কিনা, কখন থেকে শুরু, দুইটা দেখে কিনা। প্রথম কমপ্লেন হচ্ছে যে
আপনার এটা কি ছোটবেলা থেকে আছে, জন্ম থেকে আছে না পরে হয়েছে? ঠিক আছে, যদি জন বলে এটা আমি তো বলতে পারবো না, আমার মা বলতে পারে। মা বলতেছে যে না, ও আমার এই বাচ্চা, মনে করো এই বাচ্চার 25 বছর বয়স, বলে না ও তো ছোটবেলা থেকে টেরা। তখন তুমি তার ফটোগ্রাফ দেখতে পারো, ছোটবেলার ফটোগ্রাফ, ফটোগ্রাফ দিয়ে দেখবা যে এটা আসলে ছোটবেলা থেকে আছে। কিন্তু তুমি ভিশন দেখলা, দুই চোখেই ভিশন 6/6, তাহলে কিভাবে সম্ভব হলো? স্যার এটা 6 বছরের পরে, বিয়ে ডেভেলপ করার পরে হয়েছে। মানে না 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 না, এটা হচ্ছে ওই যে অল্টারনেটিভ অল্টারনেট স্ক্রিন, অল্টারনেট। অল্টারনেট। তুমি এখানে বাম চোখটা কভার করো, ডান চোখ সোজা হয়ে যাবে, এবং বাম চোখটা কভার টেস্টকে আনকভার করো বাম চোখ, তখনও দেখবার ডান চোখ সোজা হয়ে আছে কিছু সময়ের জন্য, তারপরে আবার বাঁকা হয়ে যাবে। মানে এখানে লেজি আই হলো রাইট আই, মাস্টার আই হলো লেফট আই। অথবা তুমি দেখলা যে বললে যে না আমার তো এই যে এই 25 বছর মনে করো বা 30 বছর এরকম বয়স, সে বলতেছে আমার চোখটা বাঁকা হয়েছে এই 1 মাস হলো, তখন এটা কি হতে পারে? এই যে আগে ফোরিয়া ছিল, এখন ট্রপিয়া হয়ে গেছে স্যার। প্রথম কথা হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া ছিল, এখন কনস্ট্যান্ট এক্সোট্রপিয়া হতে কনস্ট্যান্ট পারে। হয়ে গেছে। এটাও তোমার ওই মানে কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি অথবা ডাইভারজেন্স এরকম একটা ব্যাপার আছে। অথবা আর কি হতে পারে? এটা তোমার সেন্সরি এক্সোট্রপিয়াও হতে পারে। তুমি তখন চোখ পরীক্ষা করলে দেখলা যে ওর চোখে আসলে ক্যাটারাক্ট হয়েছে, অথবা ওর দেখলা যে তার টক্সোপ্লাজমিক স্কার আছে রেটিনাতে, ম্যাকুলাতে, হ্যাঁ, তাহলে বুঝলা যে এটা আসলে সেন্সরি এক্সোট্রপিয়া। কিন্তু তুমি এই বয়সে যদি বলো যেটা মায়োপিয়ার জন্য হয়েছে, তাহলে কিন্তু হলো না। আচ্ছা, আমরা একটা মায়োপিয়ার কারেকশন দেখি। এই যে দেখো, এটা হলো এক্সোট্রপিয়া আছে তাই না, ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া, এবং চশমা দেওয়ার পরে চোখটা সোজা হয়ে গেছে, তাহলে এটা আসলে রিফ্র্যাক্টিভ এরর কারেকশন, মায়োপিক কারেকশনের ফলে তার চোখ সোজা হয়ে গেছে। আবার দেখো এই বাচ্চাটারও চোখ সোজা হয়ে গেছে, প্রথমে এক্সোট্রপিয়া ছিল, তাহলে আমরা যদি বলি যে এটা হাইপারমেট্রোপিক কারেকশন আছে, তাহলে এটা কি আন্ডার কারেকশন আছে না ফুল কারেকশন আছে? হাইপারমেট্রোপিক আন্ডার কারেকশন আছে আন্ডার স্যার। কারেকশন। এখানে এখানে অবশ্যই আন্ডার কারেকশন দিতে হবে। তাহলে এই বাচ্চার রিফ্র্যাক্টিভ এরর কেমন আছে, তোমার কি মনে হয় চশমার পাওয়ার কত হতে পারে? স্যার এটা 6 এর নিচে হতে হবে, 6 এর নিচে হবে স্যার, লেস দেন এটা মনে করো যে 5-6 এরকম কিছু হবে, হ্যাঁ, কারণ আমি যদি 2 আন্ডার কারেকশন দেই আর যদি চশমায় 5 দেই, তাহলে আসলে তার হাইপারমেট্রোপিয়া ছিল 7 ডায়োপ্টার প্লাস 7 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া ছিল, আমি 5 ডায়োপ্টার চশমায় দিছি, ফলে তার চোখ সোজা হয়ে গেছে, কারণ এখন কনভার্জেন্স আর এসে গেছে, আগে কনভার্জেন্সের কোনো আর ছিল না। এখন যেহেতু অ্যাকোমোডেশনে একটা ব্লাড ইমেজ হচ্ছে চোখে, ফলে অ্যাকোমোডেশনও হচ্ছে, কনভার্জেন্সও হচ্ছে, এই জন্য চোখটা সোজা হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখো বাম পাশের ছবিটাতে কি মনে হচ্ছে, এক্সোট্রপিয়া আছে না? রাইট আই এক্সো আছে স্যার। রাইটে এক্সোট্রপিয়া। রাইটে এক্সোট্রপিয়া, রাইটে আমি উপরে লেখা রাখছি দেখো, এক্সোট্রপিয়া আর ডিস্টেন্স ফিক্সেশন। আর ডানের ছবিটা দেখো বি, এখানে নো এক্সোট্রপিয়া অ্যাট নিয়ার ফিক্সেশন অর স্লাইট এক্সোট্রপিয়া অ্যাট নিয়ার ফিক্সেশন। তাহলে এটা কি জন্য হয়েছে? যখন তোমার নিয়ারে এক্সোট্রপিয়া নাই আর ভেরি মিনিমাম লেস দেন 10, প্রায় 390, এটা আমাদের রেগুলার প্রাইস 390, জাস্ট লাইভে এসে মাঝে মাঝে এটাকে 290 টাকা দিয়ে যাই। কে বলতেছে শোনা যাচ্ছে না? ডক্টর ইসরাতুল জান্নাত, কোথায় আছো তুমি? স্যার লায়ন্স হসপিটাল সিটিজি, কোথায়? চট্টগ্রাম লায়ন্স আই হসপিটাল, আচ্ছা এফসিপিএস বলো। ট্রেনিং। আচ্ছা ঠিক আছে, তুমি তো ডিও কোর্সে আছো, এখানে বলো। এফসিপিএস ট্রেনিং স্যার। হ্যাঁ, এফসিপিএস ট্রেনিং।
ও ওখানে এফসিএস ট্রেনিং তো আছে, হ্যাঁ হ্যাঁ। কয়জন আছো জি তোমরা এফসিএস ট্রেনিংতে? স্যার আমরা 3 জন 3 জন আছি স্যার। 3 জন 3 জন আছো, বাহ ভালোই তো। তোমাদের তো মনে হয় মেয়াদ শেষ হয়েছে, খুব তাড়াতাড়ি ভিজিট হবে ওখানে আবার। জি জি স্যার। স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করো যে দূরে দূরে তাকালে এক্সোট্রপিয়া হচ্ছে, কাছে তাকালে এক্সোট্রপিয়াটা কমে যাচ্ছে অথবা নীল হয়ে যাচ্ছে, এক্সোট্রপিয়া না অর্থোট্রপিক হয়ে যাচ্ছে। তাহলে এটা কি জন্য হবে? স্যার এটা কি ডাইভারজেন্স মাইপিয়ার এক্সিস, হ্যাঁ, স্যার এটা হচ্ছে ডাইভারজেন্স এক্সেস। ডাইভারজেন্স এক্সিস। ডাইভারজেন্স এক্সেস, কনভার্জেন্স নরমাল, জি ডাইভারজেন্স স্যার এক্সেস, এই জি জন্য এটা হয়েছে। এখানে দেখো উপরের ছবিটা দেখো, উপরের ছবিটা যখন দূরে তাকাইছে তখন আমার 15 ডিগ্রি এক্সোট্রপিয়া আছে রাইট আইতে, কিন্তু যখন কাছে তাকাইছে তখন আবার নিচের ছবিটা কাছে তাকাইছে তখন আবার পিপুলের সেন্টারে পড়ে গেছে। এটাও তোমার ডাইভারজেন্স এক্সেস টাইপ এক্সোট্রপিয়া। এখানে দেখো যখন সে কাছে দেখতেছে তখন তার অর্থোট্রপিক, যখন সে দূরে দেখতেছে তখন সে এক্সোট্রপিক, তাই না? ডিস্টেন্স নিয়ার ডিসপ্যারিটি। এখানে দেখো যখন সে উপরেরটা দূরে দেখতেছে, সবসময় আমি দেখাচ্ছি উপরেরটা দূরের, উপরেরটা যখন দূরে দেখাচ্ছে তখন মোটামুটি সোজাই আছে, যখন সে কাছে তাকাইছে নিচেরটা তখন এক্সোট্রপিয়া হয়ে গেছে। তাহলে এটা কি জন্য হয়েছে? কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি স্যার। কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি। তাহলে এখন কে বললো? বাবলু বললা? জি স্যার। আচ্ছা এখন বলো, দূরে 30 ডিগ্রি কাছেও 30 ডিগ্রি, তাহলে এটা কি টাইপের? বেসিক। স্যার সিউডো ডাইভারজেন্স এক্সেস। না না না, দূর স্যার এক্সোট্রপিয়া বেসিক আছে, বেসিক দূরেও স্যার, আছে কাছেও আছে বেসিক একই পরিমাণ। বেসিক এক্সোট্রপিয়া স্যার। তখন সেটাকে আমরা বলবো বেসিক, বেসিক। অর্থাৎ উপরের লাইনটা পড়ো ডাইভারজেন্স এক্সেস, নিচের লাইনটা পড়ো কনভার্জেন্স এফিসিয়েন্সি, তার উপরের লাইনটা পড়ো বেসিক। অর্থাৎ 3 রকম হতে পারে, ডাইভারজেন্ট এক্সেস, কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি অথবা বেসিক। তাহলে আমরা ডাইভারজেন্স এক্সেস হলে দূরে বেশি পাবো কাছে কম পাবো অথবা পাবো না, আর কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি হলে কাছে বেশি পাবো দূরে পাবো না অথবা কম পাবো। আর যদি তোমার বেসিক হয় তাহলে দূরে এবং কাছে একই টাইপের এক্সোট্রপিয়া থাকবে। আমরা বলছি যে এক্সোট্রপিয়া এশিয়াতে অনেক বেশি, বিশেষ করে ফিমেলদের এক্সোট্রপিয়া বেশি হয়, এবং এবং এটা অনেক সময় জন্ম থেকে থাকে অথবা পরে এটা ফিউশনের জন্য এটা, অর্থাৎ অর্থোফোরিয়া থাকে, হেটারোফোরিয়া থাকে, পরে ফিউশন লস হলে এটা বেড়ে যায়। এটা কি টাইপের এক্সোট্রপিয়া? সেন্সরি সেন্সরি। সেন্সরি বা সেকেন্ডারি এক্সোট্রপিয়া। জি এরকম বাচ্চা যদি এক চোখে জন্ম থেকে ক্যাটারাক্ট নিয়ে আসে অথবা 1 বছর বয়সে যদি তার ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট হয় তখন কি এরকম এক্সোট্রপিয়া হবে? না ইজো হবে স্যার ইজো কখন ইজো হবে? এখানে দেখো এই বাচ্চাটা একদম বামের ছবিটা দেখো, স্লাইটলি এক্সোট্রপিক। রাইট আইটা দেখো, বামের ছবির রাইট আই দেখো, রাইট আই হচ্ছে এক্সোট্রপিক। যখন আমি উপরের ডানের ছবিটা দেখো, সে চিনটা এলিভেশন করে রাখছে। যখন চিনটা কেন এলিভেশন করে রাখছে নিচের ছবিতে তার প্রমাণ আছে। যখন সে উপরের দিকে তাকায় তখন এক্সোট্রপিয়াটা বেড়ে যায়, যখন সে প্রাইমারি পজিশনে থাকে এক্সোট্রপিয়াটা কম হয়। যখন সে নিচের দিকে তাকায়, অর্থাৎ চিন এলিভেশন হলে আই বলতো নিচের দিকে যাবে, ডলস আই ফেনোমেনন, ফলে দেখা যাচ্ছে এক্সোট্রপিয়াটা থাকে না, নর্মাল হয়ে যায়, কমে যায় অনেক। তাহলে এক্সোট্রপিয়া নিচের দিকে কমে গেল, প্রাইমারি পজিশন এক্সোট্রপিয়ার চেয়ে নিচে কম হলো, উপরে বেড়ে গেল। এটা কোন প্যাটার্নের এক্সোট্রপিয়া?
ভি ভি প্যাটার্ন প্যাটার্ন স্যার ভি প্যাটার্ন এটা ভি হচ্ছে প্যাটার্ন ভি প্যাটার্ন এক্সোট্রপিয়া। এই এক্সোট্রপিয়া ভি প্যাটার্ন আমরা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কখন বলি, কত বেশি থাকলে আমরা মোর এটাকে দেন বলি? 15 মোর দেন 15 15 ডিগ্রি 15 প্রিজম 15 প্রিজম 15 ডায়াপ্টার। কি? প্রিজম প্রিজম ডায়াপ্টার ডায়াপ্টার 15 প্রিজম ডায়াপ্টার, তার মানে প্রায় 30 ডিগ্রি। বুঝতে পারছো? 30 ডিগ্রির কম ডিফারেন্স হলে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট না। সিগনিফিকেন্ট মানে কি? মানে এটাকে আলাদা কোনো অ্যাটেনশন দেওয়ার দরকার নাই, শুধু এক্সোট্রপিয়ার তোমার ল্যাটারাল রেক্টাস রিসেশন, মিডিয়াল রেক্টাস রিসেশন এগুলা করলেই হবে। কিন্তু যদি ভি প্যাটার্ন বা এ প্যাটার্ন যদি 15 প্রিজম ডায়াপ্টার বেশি হয়, তখন কিন্তু ওই তোমার অবলিক মাসেলেও কাজ করতে হবে। আচ্ছা, এই প্যাটার্ন এক্সোট্রপিয়া বা এক্সোট্রপিয়া কি জন্য হয় বলো তো একজন? এই বারডেমের কে আছো বলো, বারডেমের একজন কথা বলো, বারডেমের এমএস এ কে আছো? অথবা বিএমইউ কে আছে বলো তো, বিএমইউ কেউ কোনো কথা বলে না নাকি এরা আসে না? না আসলে কোনো অসুবিধা নাই, এটা তো জোরাজোরির কিছু নাই, করতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, কোথাকার বলো? সুপেরিয়র রেক্টাস হাইপার অ্যাকশন আর ইনফেরিয়র এটা কে অবলিক বলতেছো, কোথা থেকে? স্যার আমি বাবগু বলছি স্যার আয়ান্স থেকে স্যার চিটাগাং আয়ান্স না, আমি এই যে ডক্টর রিয়াসাত এটা কে? জি স্যার কে? স্যার স্যার আমি বিএমইউর স্যার বিএমইউ বলো। এখানে এই যে ভি প্যাটার্ন এক্সোট্রপিয়া হয়েছে কি কারণে হয়েছে? স্যার অ্যালফাবেটিক প্যাটার্ন আর কারণটা কি? ইনফ্রো অবলিক ওভার অ্যাকশন অ্যাকশনের কারণে স্যার স্যার ইনফ্রো ইনফ্রা অবলিক ওভার অ্যাকশনের জন্য স্যার ইনফ্রাঅবলিক ওভার অ্যাকশন। জি তাহলে স্যার ডাইভারজেন্স হলো কেন, বেড়ে গেল কোনো ডাইভারজেন্স? স্যার স্যার শোনো, এটা তো স্যার এলিভেশন হচ্ছে স্যার এলিভেশন হয় সেপারেট, তাদের মধ্যে গ্যাপটা বাড়লো কেন? এই যে দেখো না চোখটা কি করছে সে। জি স্যার তুমি এখানে ডান চোখটা খেয়াল করো, নিচের ছবির ডান চোখটা খেয়াল করো, কর্নিয়া কোন দিকে গেছে? স্যার অ্যাবডাক্টেড হয়েছে স্যার অ্যাবডাক্টে, ভেরি গুড, এটাকে বলে অ্যাবডাকশন হয়ে গেছে। এইটাই হলো ইম্পর্টেন্ট কথা। ইনফ্রাঅবলিক ওভারঅ্যাকশন অথবা সুপিরিয়র অবলিক ওভারঅ্যাকশনের জন্য, মানে অবলিক মাসেলের ওভারঅ্যাকশনের জন্য, যদি ইনফ্রাঅবলিক ওভারঅ্যাকশনের জন্য হয় তাহলে এলিভেটেড অবস্থায় তোমার অ্যাবডাকশন হবে। আর যদি সুপিরিয়র অবলিকের জন্য হয় তাহলে ডিপ্রেসড অবস্থায় অ্যাবডাকশন হবে। তার মানে এ প্যাটার্ন এক্সোট্রপিয়াতে তোমার নিচের দিকে এক্সোট্রপিয়া বেশি হবে, ভি প্যাটার্নে উপরের দিকে এক্সোট্রপিয়া বেশি হবে। তাহলে দি টারশিয়ারি অ্যাকশন অফ দি অবলিক মাসেল, মনে রাখতে হবে, দি টারশিয়ারি অ্যাকশন অফ দি অবলিক মাসেল হচ্ছে অ্যাবডাকশন, এলিভেশন, ইন্টরশন, elevation and abduction, extortion, elevation and abduction হচ্ছে ইনফ্রাঅবলিকের ফাংশন। টারশিয়ারি অ্যাকশন হচ্ছে elevation, abduction, অ্যাবডাকশন and this abducting activity or this tertiary function of the oblique muscle is the cause of this V pattern or A pattern esotropia or exotropia. বুঝতে পারছো? জি স্যার ইট ইজ দ্য অ্যাবডাক্টিং ফাংশন। তাহলে আমরা টারশারি, এই কই গেল লায়ন্স চিটাগাংয়ের ছেলেটা, কই গেল বাবলু? স্যার হ্যাঁ স্যার আমি বলো যে এই সুপিরিয়র রেক্টাস সে টারশারি ফাংশন কি? স্যার সুপেরিয়র একটা স্যার স্যার টারশিয়ারি স্যার টারশিয়ারি ফাংশন সবসময় স্যার অ্যাডাকশন স্যার ইন্টরশন হাট বাড়া। না অ্যাডাকশন অ্যাডাকশন সুপিরিয়র স্যার রেক্টাসের শোনো,
রেকটাস দুইটার সুপিরিয়র দুইটা মাসেল, শোনো মনে রাখো, সুপিরিয়র অবলিক এবং সুপিরিয়র রেকটাস দুইটাই ইন্টরশন করে, ইনফিরিয়র অবলিক এবং ইনফিরিয়র রেকটাস দুইটা এক্সটরশন করে। কিন্তু যদি আমরা আলাদা করে বলি, সুপিরিয়র রেকটাস প্রাইমারি ফাংশন হচ্ছে এলিভেশন, সেকেন্ডারি ফাংশন হচ্ছে ইন্টরশন, টারশিয়ারি ফাংশন হচ্ছে অ্যাডাকশন। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এই যে বাবলু যে একবার অ্যাডাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন অ্যাবডাকশন করতেছে, কি কারণে করতেছে? কারণ সে আসলে মনে রাখতে পারে না। এটা সে না, আমিও পারতাম না, এটা কেউই পারবে না, সবার জন্যই খুব কষ্ট টারশিয়ারি অ্যাকশনটা মনে রাখা। তাহলে আমি কি করবে মনে রাখবো? প্রথমে আমি মনে রাখবো যে দি ইনফিরিয়র সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র রেকটাস অ্যাবডাক্টেড অবস্থায় পিওরলি এলিভেটর এন্ড ডিপ্রেসর, বলছিলাম না? জি স্যার। When the eye is abducted, the axis of the eyeball, principal axis of the eyeball and the axis of the muscle become coaxial. Co-axis. 20 normally primary 23 position এ degree. থাকলে, প্রাইমারি পজিশনে আইবল থাকলে সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র রেকটাস এর মধ্যে অ্যাঙ্গুলেশন হয় 23 ডিগ্রি, কিন্তু যখন আইবলটা অ্যাবডাক্টেড হয়ে যায় তখন এরা Coincide করে। কোএক্সিয়াল হয়ে যায়, Coincide ফলে করে। পিওরলি এলিভেটর, তখন আর ইন্টারশনের ক্ষমতা থাকে না, পিওরলি এলিভেটর হয়ে যায়। যেহেতু অ্যাঙ্গেল নাই, ফলে ইন্টারশনের পাওয়ার বা ইনফিরিয়র রেকটাসের এক্সট্রশন পাওয়ার চলে যায়, তখন তারা পিওরলি এলিভেটর হয়ে যায়, ইনফিরিয়র রেকটাস পিওরলি ডিপ্রেসর হয়ে যায়। এই অবস্থায় অ্যাবডাক্টেড অবস্থায় তারা পিওরলি এলিভেটর এবং ডিপ্রেসর, সো এদের টারশিয়ারি ফাংশন হলো অ্যাডাকশন। সিমিলারলি অ্যাডাক্টেড অবস্থায় পিওরলি এলিভেটর এন্ড ডিপ্রেসর হচ্ছে সুপিরিয়র অবলিক এন্ড ইনফিরিয়র অবলিক। তাহলে এদের টারশিয়ারি অ্যাকশন হচ্ছে অ্যাবডাকশন। বেশ সোজা, বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা যে অ্যাবডাক্টেড অবস্থায় রেকটাই, ভার্টিক্যাল রেকটাই আর elevator and depressor only. Adducted অবস্থায় the oblique muscles are elevator and depressor only. কারণ তখন তাদের মধ্যে যে 51 ডিগ্রি অ্যাঙ্গেল, ইনফিরিয়র অবলিক এবং সুপিরিয়র অবলিকের সঙ্গে আইবলের 51 ডিগ্রি অ্যাঙ্গেল আছে যখন আইবল প্রাইমারি পজিশনে থাকে, কিন্তু আইবল যখন অ্যাডাক্টেড হয়ে যায় তখন ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকে না, ফলে ওদের ইন্টারশন এক্সটরশন ক্ষমতা থাকে না, তখন তারা পিওরলি এলিভেটর এবং ডিপ্রেসর হয়ে যায় যখন আইবলটা অ্যাডাক্টেড হয়ে যায়। এই জন্যই তাহলে অ্যাডাক্টেড অবস্থায় যারা এলিভেটর তাদের টারশিয়ারি ফাংশন হচ্ছে অ্যাবডাকশন, আর অ্যাবডাক্টেড অবস্থায় যারা এলিভেটর ডিপ্রেসর ভার্টিক্যাল মাসেল তাদের ফাংশন হচ্ছে অ্যাডাকশন। ব্যাস, এই ফর্মুলা মনে রাখলে ইজিলি মনে রাখতে পারবা। তাহলে আমরা বলতেছি যে প্রাইম কজ অফ ভি প্যাটার্ন অর এ প্যাটার্ন অর আদার ল্যামডা প্যাটার্ন অর ওয়াই প্যাটার্ন অর এক্স প্যাটার্ন, যে বিভিন্ন আমাদের যে প্যাটার্ন এস্টাবলিশমেন্ট আছে তার নাম্বার ওয়ান কজ হচ্ছে ইনফিরিয়র অবলিক অর সুপিরিয়র অবলিকের ওভার অ্যাকশন। কিন্তু আদার কজ আছে, আদার কজ আমরা একটা দেখি। এই যে দেখো, এই বাচ্চাটা কি বাচ্চা বলো তো, এটা কি অসুখ? ক্রুজনের মতো মনে হচ্ছে। এটা হচ্ছে ক্র্যানিওফেশিয়াল অ্যানোমালি, যেটাকে আমরা বলি ক্রুজন সিনড্রোম। এই ক্রুজন সিনড্রোমের আইবলের গ্রোথ কম থাকে, আইবলটা শ্যালো থাকে, ফলে একটু প্রপটোসিস ভাব ধরে এবং এক্সোট্রপিয়া থাকে। তাহলে এক্সোট্রপিয়ার আরেকটা কারণ হলো ক্র্যানিওফেশিয়াল অ্যানোমালি বা ক্র্যানিওসাইনোস্টোসিস। বাচ্চাদের বিশেষ করে অ্যাপোর্ট সিনড্রোম এবং এই ক্রুজন সিনড্রোমে আমাদের এক্সোট্রপিয়া থাকতে পারে, এবং এই সমস্ত ক্ষেত্রে ভি প্যাটার্ন এক্সোট্রপিয়া হয় ডিউ টু অরবিটাল অ্যানোমালি, মানে পজিশনাল অ্যানোমালি অফ দি আইবল উইদিন দি অরবিট। তাহলে একটা হলো অবলিক ফাংশনের কারণে হয়, অবলিক মাসেলের কারণে হয় ভি প্যাটার্ন এ প্যাটার্ন, আর একটা হচ্ছে তোমার এই যে অরবিটাল মাসেল
positional anomaly in case of craniosynostosis or craniofacial synostosis, আর একটা হচ্ছে abnormal মানে that is fusion of the lateral rectus or medial rectus with the some adhesion between the Tenon's capsule and the lateral medial rectus. মানে কি, মনে করো যেমন superior oblique এর অরিজিন কোথায়? body of sphenoid. বডি অফ দ্য স্পেনাইড বোন, ঠিক আছে, কিন্তু সুপিরিয়র অবলিকের ওটা হলো অ্যানাটমিক্যাল অরিজিন। ফাংশনাল অরিজিন কোথায়? Trochlear pulley, sir. Pulley of the trochlea. ট্রকলিয়ার পুলি। Trochlear ট্রকলিয়ার পুলিতে হচ্ছে তার ফাংশনাল অরিজিন। সেই রকম ল্যাটারাল রেকটাসের অরিজিন হচ্ছে আমার টেন্ডিনাস রিং অ্যানুলাস অফ জিন, তাই না? মিডিয়াল রেকটাসও তাই। কিন্তু যখন আমার ল্যাটারাল রেকটাস অথবা মিডিয়াল রেকটাস টেনস ক্যাপসুলের সাথে আইবলের মাঝামাঝি অবস্থায় যখন ওখানে কিছুটা অ্যাডেশন হয়ে যাবে, তখন তার ফাংশনাল অরিজিন হবে ফ্রম দি adhesive area of the lateral rectus with the eyeball. In that cases, the lateral and medial rectus, this abnormal adhesion between the lateral medial rectus with the Tenon's capsule of the eyeball is also responsible for pattern strabismus. তিনটা কথা বলছি, একটা হচ্ছে oblique muscle dysfunction, আর একটা হচ্ছে anomaly of the orbit, orbital due to positional anomaly of the eyeball and the muscle, and 3 number বলতেছি যে adhesion of the medial and lateral rectus with the Tenon's capsule of the eyeball. So there is development of new functional origin of the medial and lateral rectus. বলো, এখন কোনো প্রশ্ন আছে নাকি? স্যার 3 নাম্বারটা একটু বলবেন স্যার, নিউ ফাংশনাল অরিজিন। বললাম না যে আমি বইয়ের ভাষা বলতে পারবো না এই মুহূর্তে। সেটা হচ্ছে যে when the lateral or medial rectus become adherent to the partly adherent to the Tenon's capsule of the eyeball, in that case that part of that adhesive area of this lateral rectus acts as a functional origin of the eyeball of the functional origin of the lateral rectus. So the lateral rectus contraction becomes abnormal. So there is overaction, hypertropia or hypotropia along with the exotropia or esotropia হতে পারে, ঠিক আছে? আমরা তো বলছি হরাইজন্টাল স্ক্রিনেই আমার ভি প্যাটার্ন এ প্যাটার্ন আসে, তাই না? তো আমরা জানি যে, শোনো একটা জিনিস মনে রাখবা যে মিডিয়াল রেকটাস ইজ স্ট্রঙ্গার when the eyeball moves down. Medial rectus is weaker when the eyeball moves up. Similarly, lateral rectus is stronger when the eyeball moves up. Lateral rectus is weaker when the eyeball looks down. এটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা এইভাবে যে আমরা যখন কাছে তাকাই তখন তো আমরা মিডিয়াল রেকটাস কন্ট্রাকশন করি, সুতরাং নিচের দিকে তাকাই। আমরা কিন্তু যখন বই পড়ি আমার চোখ বরাবর রাখি না, আমার চোখটা নিচের দিকে তাকায়, তাই না? আমরা তখন কন্ট্রাক্ট করি এবং আমরা আমার চোখ থেকে নিচে 18 সেন্টিমিটার 20 সেন্টিমিটার নিচে আমার মাথার থেকে নিচে বইটা থাকে, তাহলে আমি চোখ নিচের দিকে নামাই, ফলে ওই সময় মিডিয়াল রেকটাস সবচেয়ে স্ট্রং। তাহলে মিডিয়াল রেকটাস সবচেয়ে স্ট্রং কখন? যখন আইবল ইজ ডাউন। মিডিয়াল রেকটাস উইক কখন? তাহলে উল্টো হবে, সেরকম জাস্ট এর উল্টো যদি তুমি ভাবো, মিডিয়াল রেকটাস যখন স্ট্রং থাকবে তখনও যদি ল্যাটারাল রেকটাস স্ট্রং থাকে তাহলে কি চলবে? মিডিয়াল রেকটাস তো কাজ করতে পারবে না, সেই জন্য তখন সে উইক। আর উপরে তাকালে ল্যাটারাল রেকটাস স্ট্রং। কারণ তুমি দেখো আমরা যখন উপরে তাকাই তখন কিন্তু ডাইভারজেন্স হয়, কারণ ল্যাটারাল রেকটাস ইজ স্ট্রং ইন আপ আইবল পজিশন। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ল্যাটারাল রেকটাসটা তোমার মনে করো এই টেনস ক্যাপসুলের সাথে লেগে আছে মাঝখানে এই অবস্থায়, এবং ল্যাটারাল রেকটাসের অ্যাকশনটা উপরের দিকে বেশি হচ্ছে। তাহলে কি হবে? ল্যাটারাল রেকটাসের অ্যাকশন যদি যখন উপরে তাকালাম তখন যদি বেশি হয়, আইবল কি হবে? অ্যাবডাক্টেড হয়ে যাবে। জি স্যার, ভি প্যাটার্ন হবে। তখন তোমার ওই যে তোমার দেখা যাবে যে ভি প্যাটার্ন তৈরি হবে। সেরকম মিডিয়াল রেকটাস যদি তোমার একটু মাঝখান থেকে কাজ করে তখন তাহলে নিচের দিকে যদি বেশি করে ফেলে তাহলে দেখা যাবে ভি প্যাটার্ন হয়ে যাবে। মিডিয়াল রেকটাস যদি একটু এমন কাজ করে যাতে এটা আপ হয়ে আসে,
এমন ভাব যে মিডল রেকটাস আপে চলে গেছে, তাহলে দেখা যাবে যে তোমার নিচে তাকালে উপরে উপরে তাকালে সে তখন কম কাজ করবে। এটা একটু জটিল প্রক্রিয়া, আমি এত কথা বলতে চাই না তোমাদের। তোমরা শুধু জেনে রাখো যে নাম্বার 1 কজ হচ্ছে অবলিক মাসেলের ডিসফাংশন, নাম্বার 2 কজ হচ্ছে অরবিটাল অ্যানোমালি, নাম্বার 3 হচ্ছে ল্যাটারাল মিডল রেকটাসের সেকেন্ডারি ফাংশনাল অরিজিন ডেভেলপমেন্ট। এটুকু মনে রাখলে হবে। আচ্ছা, এখন কিমস্কি টেস্ট আর কভার টেস্টের মধ্যে পার্থক্য কি বলো? স্যার পেশেন্ট যদি নন কোঅপারেটিভ হয় সেক্ষেত্রে আমরা ফিক্সিটিং আইএসআর প্রিজম ধরে স্যার আমরা দু চোখের অ্যালাইনমেন্টটা দেখি স্যার। কিমস্কি টেস্টে আমরা কি করি? কিমস্কি টেস্টে কভার টেস্টে আমরা যেমন কভার টেস্টে আমরা ভালো চোখটাকে কভার করি, আর প্রিজম কভার টেস্টে ভালো চোখটাকে কভার করি, আর প্রিজমটা দেই হচ্ছে ডেভিয়েটেড আই। ডেভিয়েটেড আই প্রিজমের অ্যাপেক্স কোন দিকে থাকে? ডেভিয়েটের দিকে, ডেভিয়েট অ্যাপেক্স থাকে, অ্যাপেক্স থেকে টুয়ার্ডস দ্য ডেভিয়েশন। যদি এক্সোট্রপিয়া হয় অ্যাপেক্স আউটওয়ার্ড বেজ ইন, আর যদি এজোট্রপিয়া হয় Phase out. Phase out, apex. এখন আমরা কোন প্রিজম দিব? প্রথমে অল্প প্রিজম দিব, মনে করো আমি 20 ডায়োপ্টার প্রিজম দিলাম, তখন দেখলাম যে চোখটা একটু নড়ে উঠলো। তারপরে দিলাম 30 ডায়োপ্টার, তখনও দেখি একটু নড়ে উঠলো। তারপরে দিলাম 40 ডায়োপ্টার, তখন দেখি চোখ আর নড়ে না, ওই অবস্থায় আছে যে অবস্থা ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে তার 40 প্রিজম ডায়োপ্টার এক্সোট্রপিয়া আছে, অথবা এজো হলে এক্সোট্রপিয়া আছে, তাই না? আমরা সেই পর্যন্ত প্রিজম দিতে থাকবো যে পর্যন্ত আর ডেভিয়েটেড আইয়ের কোনো মুভমেন্ট আর হবে না। এর আগে বেশি হলে তাই সে উল্টা দিকে যাবে, আর মানে সেই দিকেই যাবে, ডেভিয়েশন আরো বেড়ে যাবে। আর যদি কম ডায়োপ্টারের প্রিজম দেই তাহলে একটু কারেক্টিভ মুভমেন্ট হবে টুয়ার্ডস দি প্রাইমারি পজিশন, চলে আসার চেষ্টা করবে। অত কথা বুঝি না, শুধু ওইটুকু বলবা যে স্যার যেটুকু ডেভিয়েশন আছে তার চেয়ে যদি কম প্রিজম ডায়োপ্টার দেই তাহলে একটা কারেক্টিভ মুভমেন্ট হবে। কি মুভমেন্ট? আইবলটা তখন প্রাইমারি পজিশনের দিকে আসার চেষ্টা করবে, কিন্তু যখন এই ফুল পাওয়ার দিয়ে দিব তখন আর আইবলের কোনো মুভমেন্ট হবে, ওই যে ডেভিয়েশন অবস্থায় সেই অবস্থায় থেকে যাবে। এখান থেকে আমরা বুঝে যাব যে তার 40 প্রিজম ডায়োপ্টার বা 60 প্রিজম ডায়োপ্টার বা 30 প্রিজম ডায়োপ্টার বের করে ফেলতে পারবো। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। বলো। না স্যার। আমি জানি এরপরে অনেকের বুঝতে অসুবিধা আছে। প্রিজম কভার টেস্টে আমরা ফিক্সিং আইকে কভার করি, প্রিজম প্লেস করি ওভার দি ডেভিয়েটেড আই, এবং অ্যাপেক্সটা থাকবে টুয়ার্ডস দি ডেভিয়েশন। এখন যদি প্রিজম প্রথমে অল্প প্রিজম ডায়োপ্টার দিব, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমার এই ইয়া দিয়েও করা যায়, কি বলে এই যে প্রিজম বার দিয়ে করা যায়, আর একটা হচ্ছে লুজ প্রিজম দিয়েও করা যায়। তাহলে আমরা মনে করো আমি ভাবলাম যে এর এক্সোট্রপি, এই চোখে তো এক্সোট্রপি আছে না, আমি প্রথমে ভাবলাম যে এর এক্সোট্রপি আছে তোমার 15 ডিগ্রি, তাহলে আমি 30 ডায়োপ্টার প্রিজম দিলাম। 30 প্রিজম ডায়োপ্টার দেওয়ার পরে বেজিন প্রিজম দিলাম, যেহেতু এটা হাইপার এক্সোট্রপিয়া। আমি 30 প্রিজম বেজিন প্রিজম দেওয়ার পরে দেখা গেল যে চোখটা একটু ঘুরে মানে প্রাইমারি পজিশনের দিকে আসতে নিচ্ছে, তাহলে তো হলো না। তখন আমি কি করলাম? বাড়ায় দিলাম, 40 দিলাম, তখন দেখি আরেকটু এখন কম ঘুরতেছে, একটু আমার সেন্টারের দিকে আসতেছে, তখন আমি কি করলাম? 50 দিলাম, 50 দিলাম অথবা 60 দেওয়ার পরে দেখলাম যে না, চোখ আর নড়াচড়া করতেছে না, তাহলে আমি বুঝে গেলাম এটা। এখন আমি মনে করো 70 দিছি, 70 দেওয়ার পরে দেখলাম ডেভিয়েশন আরো বেড়ে গেল, কারেকশন তো হচ্ছেই না, কারেক্টিভ মুভমেন্ট হচ্ছে না, উল্টা ডেভিয়েশন বেড়ে গেছে, তাহলে আমি কি ওভার পাওয়ার দিয়ে দিছি। অর্থাৎ আন্ডার পাওয়ার দিলে চোখের কারেক্টিভ মুভমেন্ট হবে,
ওভার প্রিজম ডায়াপ্টার দিলে চোখ ডেভিয়েশন বাড়বে। এটুকু মনে রাখলেই হয়। আচ্ছা, এখন আমরা কিমস্কি টেস্টে কি করি? কিমস্কি টেস্টে আমরা এই ভালো চোখেও দিতে পারি, ডেভিয়েটেড আইতেও দিতে পারি। নর্মালি যেটা আমরা করি, কিমস্কি টেস্টে আমরা ওই ফিক্সিং আয়ের উপরে প্রিজম দিব। প্রিজম দেওয়ার পরে আমরা কি দেখব, যে চোখটা কারেক্ট ডেভিয়েটেড আয়ের কারেক্টিভ মুভমেন্ট হচ্ছে। কারেক্টিভ মুভমেন্ট মানে দ্য আই মুভস টু টেক ফিক্সেশন। ফিক্সেশন নেওয়ার জন্য সে প্রাইমারি পজিশনে চলে আসতেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত সে প্রাইমারি পজিশনে চলে না আসবে, হাসবার রিফ্লেক্স সেন্টারে না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রিজমের পাওয়ার বাড়াবো, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমি এই যে এজোট্রপিয়ার ক্ষেত্রে ভালো চোখে দিব এবং তার অ্যাপেক্স কোন দিকে থাকবে? অ্যাপেক্স থাকবে স্যার, নেজালই থাকবে স্যার। অর্থাৎ এজো ডেভিয়েশনের মতো থাকবে, জি স্যার। যেদিকে ডেভিয়েশন সেই দিকে। এটা যদি এক্সোট্রপিয়া হতো তাহলে আমি দিতাম হচ্ছে বেইজিং দিতাম। মানে যদিও ভালো চোখে দিছি কিন্তু ভালো চোখে, তারপরও আমি ওইটা দেখে দিব, ওই ডেভিয়েটেড আই কোন দিকে। ডেভিয়েটেড আই যদি নাকের দিকে থাকে ডেভিয়েশন, তাহলে এই ভালো চোখেও অ্যাপেক্স থাকবো নাকের দিকে। ডেভিয়েটেড আইতে যদি মানে আইটা থাকে আউটওয়ার্ডস, তাহলে আমি ভালো চোখে অ্যাপেক্স দিব আউটওয়ার্ডস। স্যার এখানে তো পিকচার অনুযায়ী যেটা দেখা যাচ্ছে স্যার, স্যার বি নাম্বার সি নাম্বারে স্যার, এটা তো স্যার নর্মাল আইতে কোনো ডেভিয়েশন হয় নাই। নর্মাল আইতে তো ডেভিয়েশন কেন হবে? আমি নর্মাল আইতে দেওয়াতে ওই যে ডেভিয়েটেড আইটা সোজা হচ্ছে। দেখো, প্রথমে অনেক বেশি বাঁকা ছিল, একটু কারেকশন হলো, পরে ফাইনাল যে নিচের প্রিজমটা দিলাম সেখানে পুরো ডেভিয়েটেড আই সোজা হয়ে গেছে। ডান পাশের ছবিটা দেখো, ডেভিয়েটেড আই সোজা হয়ে গেছে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। না, সালাম দেওয়ার সময় হয়নি, আর একটু কাজ আছে। স্যার পোস্ট অপারেটিভ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার পোস্ট অপারেটিভ ডিপ্লোপিয়া যে আমরা যে করি স্যার, পোস্ট অপারেটিভ ডিপ্লোপিয়া হবে কিনা, তো ওইটা তো স্যার আমরা ওই আগে যেটা দেখাইলেন, হ্যাঁ, ওইখান থেকে স্যার আমরা যদি 60 প্রিজম ডায়াপ্টার পাই, তাহলে তো আমরা তো 50-র ভিতরে রাখবো না, 55। শোনো, প্রথম কথা হচ্ছে যে পোস্ট অপারেটিভ আমার ডাবল ভিশন হবে কিনা, এই প্রশ্ন তোমাদের করাই হবে না, ঠিক আছে? এই পর্যন্ত যাওয়ার কোনো সুযোগই পাবা না। এটা অনেক কঠিন কোশ্চেন, এটা পেডিয়াট্রিক্স যারা সাব স্পেশাল তাদের কোশ্চেন। আমি এখানে এটা আলোচনায় যাব না, কারণ এটা এই মাথা ঘোরানোর কোনো মানে হয় না। সোজা কোশ্চেন পারবা না এই কথা বলে লাভ নেই। পোস্ট ডিপ্লোপিয়া হবে কিনা, তার জন্য কি দেখবা, এগুলো প্রশ্ন তোমার না। ইভেন দেখো না, আমি তোমার সার্জারি রিসেকশন দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নাই। এত কঠিন কোশ্চেন আমরা এখানে যাব না। ইনফ্রাপাবলিক হলে কি করব এগুলো তোমাদের জানার দরকার নেই, এটার জন্য ফেল হবে না। আর যদি কেউ আলাদা কাজ জানতে চাও সে জেনে নিও, আমি এখানে একটা আলোচনা করে মাথা ভার করব না। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, বইয়ে যেটা লেখা আছে প্রিজম কাভার টেস্টের সময় অল্টারনেট কাভার টেস্ট করতে হয় কন্টিনিউয়াস। স্যার এইভাবে কি করা হয় নাকি শুধু এক চোখে কাভার করে প্রিজমটা শুধু চেঞ্জ করব? না 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 না, এটা কিন্তু আমি কালকে বলছি যে অল্টারনেট কভার টেস্ট আমরা দুইটা কারণে করি। একটা হচ্ছে যখন তার কোনো ম্যানিফেস্ট স্ক্রিন নাই, তখন আমরা অল্টারনেট কভার করি টু ফাইন্ড আউট দি হেটারোফোরিয়া, ল্যাটেন্ট স্ক্রিনটা বের করার জন্য আমরা এটা করি।
আর যখন তোমার ল্যাটেন্ট স্কুইনটা আছে, ঠিক আছে, ল্যাটেন্ট স্কুইন আছে, কিন্তু তখনও আমরা করি কি করি, আমরা total deviation এটাকে টোটাল স্কুইনটা বের করার চেষ্টা করি। টোটাল স্কুইন মানে মনে করো ল্যাটেন্ট স্কুইন, এই যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি অবভিয়াস স্কুইন, এর ছাড়াও তার স্কুইনটা আছে, সেটা হচ্ছে ল্যাটেন্ট স্কুইন, ওখানে কিছুটা আছে। সেই ল্যাটেন্ট স্কুইন প্লাস ম্যানিফেস্ট স্কুইন, সেটা হলো টোটাল স্কুইন। এই টোটাল স্কুইনটা বের করার জন্য আমরা রিপিটেড অল্টারনেট কভার টেস্ট করব। রিপিটেড অল্টারনেট টেস্ট করে আমরা তার টোটাল কতটা আসলে ডেভিয়েশন আছে। ম্যানিফেস্টে দেখলাম যে বারবার 15-20 বার আমি অল্টারনেট কভার করছি, করতে করতে দেখছি যে আরে স্কুইন তো অনেক বেড়ে গেল, তার মানে এটা টোটাল স্কুইনটা তার আসলে বেশি, তখন আমি প্রিজম কভার করব। তাহলে আমি না টোটাল স্কুইনটার কতটুকু সেটা বের করতে পারবো। বুঝছো না কথাটা? স্যার প্রিজম কভার টেস্ট করব, স্যার মাস্টার আইটা যদি আমরা স্যার কভার করি তাহলে অপোজিট আইটা তো স্যার ডেভিয়েট হয়ে যাবে না? তো তখন স্যার প্রিজম ধরলে কি স্যার কোনটা কি আবার বলো। স্যার প্রিজম কভার টেস্ট যখন করব হ্যাঁ তখন মাস্টার আইটা যখন কভার করব, হ্যাঁ যে চোখটা ডেভিয়েট ছিল ওটা তো তখন স্যার ফিক্সেশন নিবে, তখন প্রিজমটা ধরে কি যতটুক তার ডেভিয়েশন হয়ে আর নড়বে না ওইটাই কি মাপবো স্যার? হ্যাঁ, তখন তো সে যখনই তুমি প্রিজম দিবা তখনই তো আবার বাঁকা হওয়া শুরু করবে, এবং একটা সময় এসে সে ফুল বাঁকা হয়ে গেছে, আর বাঁকা হবে না। তখন তো তুমি বুঝে গেলা যে তার এত 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 প্রিজম ডায়োপটার ডেভিয়েশন আছে। তুমি তো আগে দেখে নিছো যেটা এজোট্রপিয়া ছিল, তাহলে তো তুমি এইটা এইটা যখন মনে করো, এই ক্ষেত্রে তুমি কভারটা আগে না করলেও পারো, ঠিক আছে, তুমি আগে প্রিজমটা প্লেস করো, দিয়ে ওটা কভার করো। তখন যদি তার দেখো যে একটু কারেক্টিভ মুভমেন্ট হচ্ছে, তাহলে বুঝবা যে প্রিজম কম হয়ে গেছে, তখন প্রিজম বাড়ায় দাও। এভাবে বাড়াতে বাড়াতে একটা সময় দেখবা যে ওই ডেভিয়েশন ফুল ডেভিয়েশন হয়ে বসে আছে। ওইটাই হলো তোমার প্রিজম কভার টেস্ট। স্যার সেই ক্ষেত্রে ফিক্সিটিং আইটটা কি স্যার কভার করে রাখতে হবে? হ্যাঁ, ফিক্সিটিং আই কভার করতে হবে, অল্টারনেট কভার করতে হবে, স্যার দুটাই তো দেখতে হবে। এটা এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নাই। এটা তোমার থিওরিটিক্যাল আলাপ হতে পারে, তোমাদের তো আর প্রিজম আমরা দিব না পরীক্ষার সময়, প্রিজম কভার টেস্টে তোমার দরকার হবে না। তুমি শুধু জানবা যে প্রিজম কভার টেস্টে কোন চোখে প্রিজম দেয়, ডেভিয়েটেড আইতে দেয়, কতটুকু প্রিজম দিবা, কখন প্রিজম দেওয়া শেষ করবা, কখন কত বলে, যখন আর ডেভিয়েটেড ফুল হয়ে থাকবে আর ডেভিয়েটেড যা ছিল সেটুকু ফুল হয়েছে তখন দিব। এ, যদি কম দাও তখন কি হবে, তখন স্যার মুভমেন্ট হবে। হ্যাঁ, কিন্তু যখন ফুল পাওয়ারে দিয়ে দিলাম তখন আর মুভমেন্ট হবে না, ডিভিডেড অবস্থায় থাকবে এটা। আর কিমস্কি টেস্টে কি করবা, কিমস্কি টেস্টে স্যার ফিক্সিং আইতে দিব প্রিজম, আর ডেভিডেড আইতে সোজা হইতে থাকবে। নেজালি থাকলে টেম্পোরালির দিকে যাওয়া শুরু করবে, সেন্টারের দিকে, টেম্পোরালি থেকে সেন্টারের দিকে আসা শুরু করবে, এবং যখন সে সেন্টারে চলে আসবে তখন আমরা ওই প্রিজম দেওয়া বন্ধ করলাম ভালো চোখে। এই তো কথা। এই কিমস্কি টেস্টের অনেক টাইপ আছে, অনেকে বলে যে ডেভিডেড আইতে দিতে, বুঝছো না, ডেভিডেড আইতেও দেওয়া হয় কিমস্কি টেস্ট। এগুলো আমার মনে হয় তোমাদের এত মাথা ভারী করার দরকার নাই। আমরা একটু ভি প্যাটার্ন এ প্যাটার্ন দেখাই, কারণ রিটেনে কোশ্চেন আসে। এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? প্রথমে মাঝখানের ছবিটা দেখো, কি দেখা যাচ্ছে? পজিশন আছে দুইটা। মাঝখানের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি নো ডেভিয়েশন ইন প্রাইমারি পজিশন। নর্মাল প্রাইমারি পজিশন। অর্থোপটিক স্যার। অর্থোপোরিয়া। আচ্ছা, যখন নিচে তাকালো রাইট আই সেই ডাইরেক্ট নিচে দেখো, ডাইরেক্ট নিচে, শুধু মাঝখানে তিনটা দেখো। ইজোটা ইনওয়ার্ড হয়ে গেছে। রাইট এটা ইনওয়ার্ড হয়ে গেছে। ইনওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও, এটা একটু বাড়াইতে হবে, এটা ছোট হয়ে গেছে ছবিটা। এবার দেখো,
প্রথমে কি বাইলেট্রাল আছে? ইন্ট্রো প্রথমে অর্থোফোরিয়া প্রথমে কি আছে? অর্থোফোরিয়া না অর্থোফোরিয়া না, স্যার মাঝখানে একটু এক্সোফোরিক আছে, এক্সোট্রপিয়া আছে। এই দেখো তুমি রাইটে হার্বাল রিফ্লেক্সটা একটু ইয়াতে পড়ছে। আচ্ছা, উপরে কি আছে? অর্থোট্রপিয়া আছে। অর্থোট্রপিয়া নিচে কি আছে? ইজো স্যার বাইলেট্রাল ইজো এক্সো হয়ে আছে। তাহলে কি হলো? কিছু হলো? স্যার হলো না। এটা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আরো দেখাই। এবার এটা দেখি, দাঁড়া। এটা দেখো, মাঝখানে কি আছে? এক্সোট্রপিয়া আছে, তাই না? জি স্যার। এটা কি সুডো এক্সোট্রপিয়া? না স্যার না স্যার, হার্বাল রিপ্লেস সেন্ট্রালি নাই স্যার। হার্বাল রিপ্লেস সেন্ট্রালি নাই। আচ্ছা, তাহলে এটা এক্সোট্রপিয়া আছে। তারপর যখন আমি উপরে তাকালাম কি হলো? এক্সো বেড়ে গেছে এক্সো বেড়ে গেল। তাহলে এক্সো বেড়ে গেছে, কর্নিয়াটা কোন দিকে গেছে? আউটওয়ার্ড ডিভিশন কর্নিয়াটা দেখো অ্যাবডাক্টেড হয়ে গেছে, তাই না? অ্যাবডাক্টেড, হ্যাঁ। আচ্ছা, তাহলে এলিভেশন অবস্থায় শোনো, এলিভেশন অবস্থায় কে অ্যাবডাকশন করবে? সুপিরিয়র অবলিক না ইনফিরিয়র অবলিক? ইনফিরিয়র অবলিক করবে। তাহলে এখানে ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশনের জন্য এটা হচ্ছে অ্যাবডাকশন হয়ে গেছে, এই জন্য আমার এক্সোট্রপিয়াটা বেড়ে গেছে। আচ্ছা, এইবার যখন আমি নিচের দিকে তাকালাম তখন কি হলো? এক্সোট্রপিয়া কি হলো? মানে এক্সোট্রপিয়া নাই, তখন এজোট্রপিক হয়ে গেছে, অর্থোট্রপিক হয়ে গেছে। অর্থোট্রপিক হয়ে গেছে। তাহলে এটা কি প্যাটার্ন? এটা হলো ভি প্যাটার্ন এক্সোট্রপিয়া। তাহলে এটা কার জন্য হয়েছে? ইনফিরিয়র অবলিক ওভার অ্যাকশন, মানে এলিভেশন না। ইনফিরিয়র অবলিক এলিভেশন তো করছেই, এলিভেশন করার সাথে সাথে অ্যাবডাকশনটা বেশি করে ফেলছে। এখানে দেখো, এটা হচ্ছে মাঝখানেরটা কি? এজোট্রপিয়া। তারপরে উপরে তাকাইছে কি হয়েছে? এজোট্রপিয়াটা বেড়ে গেছে। এজোট্রপিয়া বেড়ে গেছে, তাই না? আর নিচে যখন তাকালো এজোট্রপিয়া কি হয়েছে? এজোট্রপিয়া কমে গেছে। তাহলে এটা হচ্ছে এ প্যাটার্ন। এ প্যাটার্ন কি জন্য হয়? সুপিরিয়র অবলিকের ওভার অ্যাকশন সুপিরিয়র অবলিকের ওভার অ্যাকশন। কি ওভার অ্যাকশন? অ্যাবডাকশন ওভার অ্যাকশন। ফলে সুপিরিয়র অবলিক যখন নিচে কাজ করছে তখন লেফট আইটা দেখো, মাঝের লেফট আইটা দেখো যে এজোট্রপিক ছিল, এই ওভার অ্যাকশন করে অ্যাবডাকশন বেশি করে দিয়ে সে তাকে প্রাইমারি পজিশনে নিয়ে এসছে। এটা ছিল অ্যাডাপ্টেড অবস্থায়, লেফট আইটা অ্যাডাপ্টেড অবস্থায় ছিল। যখন সুপিরিয়র অবলিক অ্যাকশন করলো, ডিপ্রেশন করলো, তখন সে অ্যাবডাকশন বেশি করে এটাকে প্রাইমারি পজিশন নিয়ে আসলো, অ্যাডাকশনটা কমায় দিল, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে এ প্যাটার্ন এজোট্রপিয়া। এখানে সুপিরিয়র অবলিকের ওভার অ্যাকশনের জন্য হয়েছে, আর এখানে ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশনের জন্য ভি প্যাটার্ন এক্সোট্রপিয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো এটা কি হয়েছে? মাঝখানেরটা কি? এক্সোট্রপিয়া। উপরে কি হয়েছে? এক্সোট্রপিয়া কি হয়েছে? বেড়ে গেছে। আর এই যে তুমি ডান চোখটা দেখো, এই যে এই ডান চোখটা কি হয়েছে? প্রাইমারি পজিশনে চলে আসছে না? জি স্যার। প্রাইমারি পজিশন চলে আসছে। তাহলে এটা এক্সোট্রপিয়াটা কমে গেল নিচে তাকাতে, এক্সোট্রপিয়া বেড়ে গেল উপরে তাকাতে। তাহলে এটা কি প্যাটার্ন?
তাহলে এটা ভি প্যাটার্ন এক্সোট্রপিয়া, এটা হয়েছে কি জন্য? Inferior oblique এর over action জন্য। ওভার অ্যাকশনের জন্য। এখানে আমরা মাঝখানেরটা দেখি। প্রথমে ছিল স্লাইট এজোট্রপিয়া, তাই না? না, এক্সোট্রপিয়া। এই যে রাইট আইটা এক্সোট্রপিক, দেখো দাগের ভিতর দিয়ে দেখো। এরপরে যখন উপরে তাকালাম আর নিচে তাকালাম, নিচে কি হলো? এক্সোট্রপিয়া বেড়ে গেল। বেড়ে গেল। তাহলে এইখানে আমার এটা কোন প্যাটার্ন হলো? এ প্যাটার্ন। এ প্যাটার্ন। কার জন্য হলো? সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকের অ্যাবডাকশন বেশি হলো। তাহলে এখানে আমরা একটা ছবি দেখি, বাম দিকের ছবিতে এক্সোট্রপিয়া ছিল, উপরে এক্সোট্রপিয়া বেড়ে যাচ্ছিল, নিচে এক্সোট্রপিয়া কমে যাচ্ছিল। এরপরে আমরা যখন সার্জারি করলাম দেখলাম যে এক্সোট্রপিয়া নাই। মাঝখানে ছবিটা দেখো, উপরে একটু বেশি আছে, নিচে কমে গেছে। তার মানে এটা যে পরিমাণ ছিল সেই পরিমাণ আর হচ্ছে না। কারণ আমি বলছি যখন আমরা উপরে তাকাই তখন ল্যাটারাল রেকটাস স্ট্রঙ্গার থাকে, সেই জন্য একটু ডাইভারজেন্ট ভাব থাকে, সবারই আমাদের ডাইভারজেন্ট ভাব থাকে যখন আমরা উপরের দিকে তাকাবো। কিন্তু বামের ছবিটা দেখো এত ডাইভারজেন্ট না, তাই বলে এই ডাইভারজেন্সটা আমরা নরমাল ধরতেছি, কারণ ল্যাটারাল রেকটাস আপে ভালো কাজ করে। এই যে এখানে আমি কথাটা লিখছি দেখো, মিডিয়াল রেকটাস ইজ মোর অ্যাক্টিভ ইন ডাউন গেজ, ল্যাটারাল রেকটাস ইজ মোর অ্যাক্টিভ ইন আপ গেজ। আচ্ছা, এগুলো এত দরকার নেই তোমাদের, থাক, এটুকুই থাক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে মোটামুটি আমরা স্কুইন্ট শেষ করলাম, কিন্তু 4টা ক্লাস নিছি স্কুইন্টে। আমি জানি না কতটুকু উপকার হয়েছে। আচ্ছা, এরপরে তোমরা কি চাও বলো? কর্নিয়া স্যার। তার গ্লুকোমা চাই। স্যার গ্লুকোমা স্যার। তার গ্লুকোমা স্যার। অরবিট না স্যার, গ্লুকোমা। অরবিট। হ্যাঁ, অরবিট চাই। গ্লুকোমা স্যার। তার মানে সবই চাই, সবই চাই। শোনো জি স্যার। শোনো, আমি তোমাকে বলি, গ্লোকোমা আমি পড়াবো, গ্লোকোমা কিছু দেখাবো। তার আগে আমি এই যে কর্নিয়া কথাটা বলছে না, আজকে যে এনআইতে মক ভাইবা হলো, দেখলাম তো কর্নিয়া বা এই যে কর্নিয়ার ফাইন্ডিংস নিয়ে অনেক ঝামেলা আছে। এইটা আমরা কর্নিয়া আমি বলবো না, অ্যান্টিওর সেগমেন্ট, মানে অ্যান্টিওর সেগমেন্টেই তোমাদের সমস্যা বেশি পোস্টার সেগমেন্টের চেয়ে। আমি এই জন্য অ্যান্টিওর সেগমেন্টে আগে আমাদের একটু লংগের ঝামেলা হয় স্যার, আমাদের গ্লুকোমাতে স্যার অনেক। গ্লোকোমা লং কেসে তো ঝামেলা হবে, বললাম তো, ওটাও বলবো। আমি এটা শেষ করি, তারপরে গ্লোকোমাতে যাব। আগে একটু অ্যান্টিওর সেগমেন্টের শোনো, অ্যান্টিওর সেগমেন্টের শর্ট কেস দেখাবো। শর্ট কেস মানে শর্ট কেসের যে অ্যান্টিওর সেগমেন্ট গুলো থাকে সাধারণত, এগুলো দেখাবো। এগুলো কোনটা কি, কেন কি, এরকম। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। গ্লোকোমা তারপরে হবে জি স্যার। আগামী মঙ্গলবারে আবার ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ ইনশাআল্লাহ হাফেজ। স্যার। আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।